আচ্ছা, শুরু করি। তো অলরেডি ৩:১০ বেজে গেছে। দেখো, তোমাদেরকে যে জন্য আমরা আজকে মিটিং এ রেখেছি, তোমরা তো মোটামুটি সেকেন্ড সেম, ফার্স্ট সেম, থার্ড সেম সব কাটিয়ে এখন ফোর্থ সেমে। আর বাকিরা তো লাস্ট ইয়ার, একদম মানে শেষ। তো তোমরা এতগুলো দিন হয়ে গেল, তারপরেও তোমরা স্ক্যানিং প্রসিডিওর কিভাবে স্ক্যান করবে, ঠিকঠাক মতো স্ক্যান করে কিভাবে একটা জিনিস আপলোড করবে, সেটা ঠিকঠাক করে এখনো পর্যন্ত শিখে উঠতে পারলে না। আর যারা স্ক্যান করেছো, স্ক্যান হয়তো ঠিকঠাক করেছো, কিন্তু কি করেছো যে হয়তো এমন হয়েছে যে CC9 এর জায়গায় CC10 এর আনসার শিট আপলোড করেছো। এরকম হচ্ছে অনেক খাতা। তোমরা হয়তো পরে বলবে যে কেন মার্কস 0 এলো। 0 হওয়ার কারণ এই হয়েছে যে তোমরা খাতাগুলো আপলোড করার বেলায়, ঠিক আছে, হয়তো হয়তো ধরো আমি এক্সাম্পল হিসেবে বলছি, CC9 আছে, তার ভেতরে তোমরা CC10 এর যে আনসারটা আছে সেটা তোমরা আপলোড করে দিয়েছো। তাহলে CC9 এর কোশ্চেনের মধ্যে যদি তোমরা CC10 এর আনসার দাও, তাহলে মার্কস কি পাবে? স্বাভাবিকভাবেই নিশ্চয়ই তোমাদের 0 ছাড়া আর কিছুই দেওয়া থাকবে না। তো এরকম হয়েছে অনেকের খাতা। তাছাড়াও এটা যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে স্ক্যানিংটা ঠিকঠাক হয় না তোমাদের। স্ক্যান করতে গিয়ে যেটা হচ্ছে, হয় ব্যাকগ্রাউন্ডটা কালো থেকে যাচ্ছে, কাগজের মানে টেক্সটটা, সেটার মধ্যে হয়তো লেখাগুলো বোঝা যাচ্ছে, কিন্তু টেক্সটটা থাকছে কালো। আবার কখনো কখনো এমন হচ্ছে হয়তো একটু ভালো হচ্ছে, কিন্তু লেখাগুলো অস্পষ্ট। মানে স্ক্যানিংটা ভীষণই খারাপ হচ্ছে। এবং যারা অনেক পড়াশোনা হয়তো অনেকেই অনেক সিরিয়াস, তাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা হচ্ছে। যার জন্যই আমরা আজকে মিটিংটা রেখেছি যে স্ক্যানিংটা ঠিকঠাক কিভাবে করবে এবং কতটা কেয়ারফুল হয়ে তোমরা তোমাদের নিজেদের কোশ্চেন পেপার গুলো আপলোড করবে। ঠিক আছে, কোশ্চেন পেপার গুলো যখন আপলোড করছে, ভালো করে দেখে নাও যে আমি ঠিক জায়গায় ঠিক কোশ্চেনটা, ঠিক আনসারটা দিচ্ছি কিনা, এটা ঠিকঠাক করে দেখে নিতে হবে। তো তোমাদের ফোর্থ সেম বলো, সিক্স সেম বলো, তোমরা যাদেরকে আজকে এখানটায় জয়েন করেছো, তাদের বলার মূল বক্তব্য হচ্ছে যে ডক স্ক্যান বা ডকুমেন্ট স্ক্যানার বলে কিছু অ্যাপ থাকে। তোমরা যদি মোবাইলের থ্রুতে করে থাকো, মোবাইলের থ্রুতে করলেই ভালো হয়, কারণ যে PDF গুলো তোমরা জমা দিচ্ছ সেগুলো 10 MB বেশি হওয়া চলবে না, 10 MB মধ্যেই করতে হবে। তো এমনি কম্পিউটারের যে স্ক্যানার গুলো হয় সাধারণত, আমরা স্ক্যান গুলো করে থাকি, ওগুলোতে করতে গেলে অনেকটা বেশি জায়গা নিয়ে নেবে। তো তোমরা মোবাইল থেকেও যদি স্ক্যান করো, তোমাদের কাছে এখন প্রত্যেকের কাছেই মোটামুটি ভালো হ্যান্ডসেট আছে, সবার হ্যান্ডসেটই ভালো। তো খুব ভালো হওয়ার দরকার নেই, মোটামুটি একটা হ্যান্ডসেট দিয়েও খুব ভালো স্ক্যান করা যায়। যেমন স্ক্যাম স্ক্যানার গুলো, ঠিক আছে, স্ক্যাম স্ক্যানার যেটা, এটা না ধরো একটা দুটো পেজ যদি তুমি স্ক্যান করতে চাও, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। কিন্তু ডক স্ক্যানার বা ডকুমেন্ট স্ক্যানার, এগুলো তুমি পর 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 পেজ যখন স্ক্যান করবে, তখন এগুলো পেজগুলো বেশ মানে সাজানো ভাবে থাকে, ঠিক আছে, অ্যারেঞ্জ থাকে প্রপারলি। তো এরকম হয়েছে সবার না, মানে খুব অল্প কয়েকজনই হয়েছে, এরকম হয়েছে যে হয়তো পেজ নাম্বার 1 এর পরে পেজ নাম্বার হয়তো দেখা গেল 5 এসছে, তারপরে হয়তো দেখা গেল পেজ নাম্বার 2 এসছে, তারপরে পেজ নাম্বার 11। তো এরকম ভাবে থাকলে তো কিভাবে দেখবে টিচাররা? আমরা নয় ইন্টারনালি আমরা যেগুলো তাও একটু ঠিকঠাক করে নিচ্ছি, কিন্তু সম্ভব না, আমাদের এত এত খাতা দেখতে হয়। ঠিক আছে, তোমাদের এক দুজন তো না, এতগুলো সেমিস্টারের এতজন স্টুডেন্ট, শুধু অনার্স নয়, পাস কোর্স আছে, প্রোগ্রাম কোর্স আছে, জিই আছে, যাই হোক এগুলো সব আছে। তারপরে হচ্ছে আমাদের খুব লিমিটেড টাইম দেওয়া হয় যে এইটুকু টাইমের মধ্যেই খাতাগুলো কমপ্লিট করে দিতে হবে। তো এবার তোমরা যদি স্ক্যানিং গুলো ঠিকঠাক করে না দেখো, এবার পেজ নাম্বার যদি এরকম হয় যে 1-এর পরে 5, 5-এর পরে 10, তারপরে এলো 2, তো এরকম ভাবে থাকলে আমাদের পক্ষে দেখা সম্ভব হবে না, যেহেতু টাইমটা খুব কম থাকবে বা কম হয়ে যায় আমাদের জন্য। বাকি টিচার তোমাদের খাতা যারা দেখবেন আর কি, তাদের জন্য নিশ্চয়ই এরকমই ব্যাপার হবে যে টাইমটা ভীষণ কম থাকবে। তো এইটুকু টাইমের মধ্যে খাতা দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, নিট এবং ক্লিন ভাবে স্ক্যানটা করতে হবে এবং সঠিক জায়গায় সঠিক কোশ্চেন পেপারটাই আপলোড করতে হবে, না হলে কিন্তু 0 হবে। এবারও কিন্তু ইন্টারনালি এরকম হয়েছে যে দেওয়া আছে হয়তো CC8 কি 7, তার মধ্যে তোমরা আপলোড করেছো CC10, এরকম করেছো। তো এরকম করলে হবে না, যার জন্য। আচ্ছা, তো সবার আগে আমি যেটা বলতে চাইছি যে স্ক্যানিং প্রসিডিওরটা দেখো, এখানে অনিরুদ্ধ স্যার আছেন, অনিরুদ্ধ স্যার তোমাদের খুব ভালো করে ল্যাপটপে দেখিয়ে দেবেন যে কিভাবে তোমরা স্ক্যানিংটা করবে।
ডক স্ক্যান বলে একটা অ্যাপ আছে, সেখানে কিভাবে সুন্দর করে স্ক্যানিং গুলো করবে তার প্রসিডিওরটা স্যার দেখাবেন। তো আমি অনিরুদ্ধ স্যারকে বলবো, রিকোয়েস্ট করবো যে স্যার যদি এখন একটু এটা দেখিয়ে দেয় কিভাবে তোমরা স্ক্যান করবেন। থ্যাংক ইউ সীমা। সীমা ম্যাডাম যেটা বললেন that we face many difficulties regarding the evaluation of your answer scripts. আর তোমাদের একটা একটা জিনিস ক্লিয়ার কাট মাথায় রাখতে হবে, that the traditional evaluation process so far তোমরা যেভাবে খাতার মধ্যে অ্যান্সার লিখতে, this much is not sufficient for this kind of online examination process. Okay, so you will have to first you will have to first write the answer script. Regarding answer script, let me make it clear that in the notice it is clearly stated that the first page, the front page, has to be downloaded from the respective link, and you will have to introduce, or you will have to write down the first page, the front page of the answer script. You will have to write the respective columns, that means the roll numbers, the respective fields, the roll number, number, registration year, subject, paper, date, etc. So that should be separately done. সেকেন্ডলি, আমরা যেটা প্রবলেমটা ফেস করি, দেখো আমি তোমাদের একটু ক্লিয়ারলি বলছি যে আমাদের মোটামুটি 250 থেকে 300 খাতা দেখতে হয়। যখন আমাদের ইউনিভার্সিটি থেকে খাতাগুলো অ্যাসাইন করা হচ্ছে, 250 থেকে 300 খাতা মোটামুটি তোমাদের এক্সামটা মনে হয় খাতা আপলোডটা স্টার্ট হবে কত 20 কি 22 এরকম কোনো একটা ডেট হয়তো হবে, আর আমরা হোপফুলি 23 তারিখে থেকে খাতাগুলো পাবো। আর 28 তারিখের মধ্যে আমাদের সব খাতা ইভ্যালুয়েট করে মার্কস জমা দিতে হবে। সো টাইম একটা বড় ফ্যাক্টর এখানে। এবার 300 খাতা যদি হয়, ডেইলি 50টা করে কপি চেক করা, আর প্রত্যেকটা কপির মধ্যে হোপফুলি 15 থেকে অন অ্যান এভারেজ 15 থেকে 20টা পেজ বা থাকবে। সো ডেইলি মোটামুটি কম্পিউটারের সামনে বসে থেকে হাজার দেড়েক পেজ আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক। এবং পার পেজ আমি জানি না কতটা টাইম আমরা ওইভাবে দিতে পারি। যদি এটা অ্যাকচুয়ালি হাতে লেখা পোর্শন আমাদের হার্ড কপি যদি দিয়ে দেওয়া থাকে, প্রোভাইড করে দেওয়া থাকে, তাহলে আমাদের কাছে সেটা একটু ইজি হয়। বাট কম্পিউটারের সামনে বসে থেকে ঘন্টার পর ঘন্টা এইভাবে ইভ্যালুয়েট করাটা সত্যি খুব ডিফিকাল্ট টাস্ক হয়ে দাঁড়ায়। আমরা চোখের প্রবলেম হয়ে থাকে, প্লাস ঘাড়ের সমস্যা হয় এরকম ভাবে ইয়ে করতে করতে, কাজ করতে করতে। তো এটা আমাদেরকে করে যেতে হবে। সেই জন্য আমাদের যদি কোনো দেখা যায় কোনো জায়গায় প্রবলেম দেখা যায় যে না ঠিকঠাক ভাবে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট গুলো স্ক্যান করা নেই, তাহলে সত্যি কথা আমরা হয়তো বেশি টাইম দিতে পারবো না। সেক্ষেত্রে আলটিমেটলি সাফার করতে পারো হয়তো তোমরা। জাস্ট তোমাদের অনেকেই এটা খুব ভালোভাবে কাজগুলো করতে পারো, আমি জানি অনেকের কাছ থেকে খুব ভালো তোমাদের যে ইন্টারনাল ইভ্যালুয়েশন গুলো যখন হয়েছে খুব ভালো অ্যান্সার স্ক্রিপ্ট পেয়েছি, বাট more or less about 50% answer scripts were not so much so much good in quality. কিরকম প্রবলেম হতে পারে, আমি একটা দুটো জিনিস একটু শেয়ার করছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। আর এই যে ডেমনস্ট্রেশনটা তোমাদের দেখাচ্ছি, এটার মেইন অবজেক্টিভটা হচ্ছে তোমরা যাতে প্রপারলি অ্যান্সার স্ক্রিপ্ট গুলো স্ক্যান করে সাবমিট করতে পারো। হয়তো তোমরা আমার চেয়ে ভালো কাজটা করতে পারো, স্টিল তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা পুরো জিনিসটা একবার দেখো। আজকে এখন দেখা যাচ্ছে about 72 participants are there in this meeting. At the end of this meeting, I don't know whether it would remain be 72 or it would be 30 or 35. I don't know. স্টিল রিকোয়েস্ট করবো পুরো প্রসেসটা একবার একটু দেখো। আমি খুব স্লোলি আরামসে ঠান্ডা মাথায় পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করছি। লেট মি ফার্স্ট শো মাই স্ক্রিন। আচ্ছা স্টুডেন্টদের বলছি তোমরা কিন্তু লিভ করবে না, ঠিক আছে? মানে কেউ বেরিয়ে যাবে না, দেখতে দেখতে এরকম করবে না যে বেরিয়ে চলে গেলে। লাস্ট পর্যন্ত থেকো, কারণ আমাদের আরো অনেক কিছু বলার আছে।
Can you see my computer screen? Yes, sir. Okay. So during this process, if anybody feels or if you have any question, just stop me. You are free to stop me and ask your question. Okay, কারোর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ইমিডিয়েটলি ওই মোমেন্টে থামিয়ে আমাকে কোশ্চেন করতে পারো। আমি কোনো রকম ভাবে মাইন্ড করবো না, বাট এই পুরো ডেমনস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে কারোর যেন কোনো কোশ্চেন না থাকে মাইন্ডে। ওকে, Okay, thank you, sir. so I am going to show you this process through my mobile, and let me project my mobile screen. Hopefully you can see this one. And I will try to demonstrate in English as well as in Bengali as far as possible. So you see what we find over here. Let me first minimize this one. What problem we face? Let me show you through a file. Suppose we have a file. It is very much neat and clean file. But what we get, this is a research paper, forget about this one. What we get is that sometimes the first page is arranged in this way, and then the second page is sometimes arranged in this fashion, like this. Even sometimes we get the pages like in opposite direction. So what we have in the evaluation process, the process becomes much more clear, because if we face this kind of problems frequently, then rotating such pages and assigning marks and evaluating the total answer script would become much more time consuming. Okay, and if we make it if we are in a hurry, then ultimately you will suffer. That is the main problem. Okay, so this is my one problem that we face. Sometimes what we face, sometimes we face that we get page number 5 at first. They are not properly arranged. We sometimes get page number 5, and then after page number 5 we sometimes get page number 2. So they should be arranged in proper order. So that page number 1, at first we have front page, then page number 1, 2, 3, 4, and so on. All right, so these are the problems. This is the second category of problem. And the third category of problem that we face, and the problem is also faced by you. Why? Because you see, sometimes we make scan of pages, and due to lack of proper light, these pages becomes very much blur. Let me show you through making certain scan. Blur it wants it in what sense? Not this one, just a minute, like this. You see, this is a page, but sometimes we get this kind of page. Let me just maximize this one. We get this kind of page that is very hard to read. Even if we zoom it sufficiently, you see these texts are very blurred. A text below properly visible due to this blackish region, and due to this kind of blackish region, the size of each and every picture becomes much more larger. And there are certain mechanism in each and every mobile, especially in this kind of applications. You see, you have very good mobile. The mobile I have in my hand is 5 years old. 5 বছর পুরনো একটা পুরনো হ্যান্ডসেট দিয়ে আমি আমার কাজটা করছি, বাট
সেই হ্যান্ডসেট গুলোর মধ্যে আমরা যখন এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, এই অ্যাপ্লিকেশন গুলো স্পেশালিটি হচ্ছে এদের মধ্যে কিছু কিছু ফিল্টার থাকে। আমি এডিট বাটনটা প্রেস করব, দেখো ফিল্টারটা তোমাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন রকমের ফিল্টার থাকে। এই ফিল্টার গুলো দিয়ে এই ব্ল্যাক আসে মেইন টেক্সট যেটা থাকছে সেই টেক্সটটাকে ইনট্যাক্ট রেখে আশেপাশের যে ব্ল্যাকিশ যে শেড গুলো আছে সেই শেড গুলোকে আমরা অনেকটা দূর করতে পারি। আমি এখানে এই যে সুপার বলে যে ফিল্টারটা আছে সেটাকে কনসিডার করছি। কনসিডার করে প্রেস করে এখানে আমি ডান বাটনটাতে ক্লিক করলাম। সো নাও ইউ ক্যান চেক, লেট মি ম্যাক্সিমাইজ দিস ওয়ান, জাস্ট a minute. You see the texts are much more clear. এখানে যে টেক্সট গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেকেন্ডলি এই যে ব্ল্যাকিশ রিজিয়ন যেটা পাওয়া যাচ্ছে, যে শেড গুলো আগে পাওয়া যাচ্ছিল, the due to removal of these shades the picture size becomes much more smaller. Generally if you can find that if you click a picture, if you take a picture through your mobile, if it is if the mobile set has about 8 megapixel camera, in that case the size of one picture becomes at least about 2 MB or 3 MB. And if it is higher, if you have higher resolution, then the size becomes much more larger, maybe 4 MB or 6 MB, something like that. But over here এই যে after applying this kind of filter, the size becomes much more smaller. This is in each and every picture the size becomes about 300 KB. That is the main advantage. And in each and every answer script there are about 20 pages, roughly speaking about 20 pages. If you want to answer a 60 marks if you want to answer a question paper having 60 marks, hopefully it would contain about 20 pages. So 20 pages multiplied by 300 KB, so hopefully within 6 MB or so the total answer script will be accommodated. And secondly, whenever you want to upload the answer script, if your answer script has less in size, less size, in that case it would be much more easier for you to upload the answer script in the proper portal. তোমাদের যে পোর্টালটা কলেজ থেকে ইন্ট্রোডিউস করা হবে সেটা সম্বন্ধে সীমা ম্যাডাম প্রপারলি বলতে পারবেন। এখনো পুরো জিনিসটা তোমাদেরকে ডেমনস্ট্রেট করার মতন জায়গায় পৌঁছায়নি, যদিও খুব একটা ডেমনস্ট্রেট করার হয়তো দরকার পড়বে না, সেটা সম্বন্ধে পরবর্তীতে সীমা ম্যাডাম তোমাদেরকে বলে দেবেন। কিন্তু সেই পোর্টালের মধ্যে একটা রেস্ট্রিকশন থাকবে। প্রথম কথা সেটা একটা লিমিটেড সাইজের মধ্যে হতে হবে। আর সেকেন্ডলি সাইজ যদি বড় হয়ে যায়, ইন দ্যাট কেস তোমাদের যে নেটওয়ার্ক প্রবলেম তোমরা ফেস করো বিভিন্ন সময়, অনেকের হয়তো 20 মিনিট 30 মিনিট ধরে একটা ফাইল আপলোড হয়ে যাচ্ছে, তো সেই প্রবলেমগুলো তোমরা ফেস করবে না। থার্ডলি তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একদিনে মোটামুটি আশা করা যায় যে এক একটা সেমিস্টারের জন্য দেখবে এক একটা দিন তোমাদের ইউনিভার্সিটি থেকে অ্যাসাইন করেছে লাস্ট ডে অফ আপলোডিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। তো এটা হতে পারে যে কোনো সময় হয়তো এট এ টাইম 3000 ছেলে মেয়ে অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করা শুরু করলো। এটা কখন হবে? লাস্ট আওয়ারে গিয়ে হবে। তো সেখানে তোমাদের এই ধরনের ফাইলের সাইজ যদি খুব বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে আপলোড করার প্রসেসটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। সেই জন্য ফাইল সাইজটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ক্লিয়ারলি যদি এটাকে স্ক্যান করতে পারো সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর থার্ডলি তোমাদের পেজ নাম্বারগুলো প্রপারলি অ্যারেঞ্জড হতে হবে। অ্যান্ড নাম্বার 4, উল্টো পাল্টা রোটেশন যেন মাঝখানে কোনো রকম ভাবে ইন্ট্রোডিউস না হয়ে যায়। একটু আগে যেমন দেখালাম মাঝে মাঝে তোমাদের পেজ নাম্বারগুলো রোটেট করে যায়, কোনোটা হয়তো সোজা আছে, কোনোটা 90 ডিগ্রি বেঁকে যাচ্ছে। তো এই 4টা পয়েন্ট তোমাদেরকে খুব কেয়ারফুলি মাথায় রেখে কাজ করতে হবে। সো আমি তোমাদেরকে এখানে যেটা দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা আমার এই পুরনো একটা হ্যান্ডসেট দিয়ে, মোবাইল হ্যান্ডসেট দিয়ে, আমি এই পুরনো এরকম একটা মোবাইল হ্যান্ডসেট দিয়ে
আমি এটাকে স্ক্যান করার চেষ্টা করছি। তোমরা অনেকে হয়তো ক্যাম স্ক্যানার ইউজ করছো বা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন এরকম আছে, তোমরা ইউজ করতে পারো। তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন, সুইটেবল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, বাট মাইন্ড ইট, তোমাদেরকে এই 4টা ক্রাইটেরিয়া মাথায় রেখে কাজ করতে হবে। দ্যাট স্ক্যানটা পরিষ্কার করে, যাতে ফিল্টার অ্যাপ্লাই করে পরিষ্কারভাবে স্ক্যানিংটা আলটিমেটলি হয়। নাম্বার 2, ফাইল সাইজটা যেন ছোট হয়। নাম্বার 3, পেজ নাম্বারগুলো যেন পরপর পরপর 1 2 3 4 এইভাবে পরপর অ্যারেঞ্জ করা থাকে। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে যে রোটেশন যেন ঠিকঠাক ভাবে, ওই কোনোটা 90 ডিগ্রি কোনোটা 180 ডিগ্রি এরকম ভাবে রোটেশন না হয়ে যায়। এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। আহ, কোনো কোনো সময় এটা হতে পারে দ্যাট ইন্টেনশনালি একটা, স্পেশালি নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে যারা অ্যান্সার গুলো করবে, এটা হতে পারে যে একটা পেজের মধ্যে এরকম ভাবে লম্বালম্বি ভাবে একটা পেজের মধ্যে একটা টেবিল হয়তো ঠিকঠাক ভাবে আসছে না। সেক্ষেত্রে তোমাদেরকে এই পেজটাকে হয়তো রোটেট করে নিতে হবে। হুম সেটা তোমরা রোটেট করতে পারো, বাট কিভাবে রোটেট করবে না করবে সেটা তোমাদের একটু প্র্যাকটিস করার দরকার, যাতে একজন খাতা যখন দেখবে বা একটা পিডিএফ ফাইল যখন তৈরি হবে, পরপর 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 পুরো জিনিসগুলো ঠিকঠাক ভাবে থাকে, ওই বেঁকে যেন টেক্সট গুলো যেন বেঁকে না যায়। হুম এটা, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তা আমি আমার মতন একটা অ্যাপ্লিকেশন ইউজ করছি। আমি পার্সোনালি ক্যাম স্ক্যানার ইউজ করি, অনেকদিন ধরে ইউজ করেছি, কিন্তু সত্যি কথা বলতে এখন ক্যাম স্ক্যানারের কোনো আপডেটও পাওয়া যাচ্ছে না। সেজন্য আমি ক্যাম স্ক্যানার এই অ্যাপ্লিকেশনটা বাদ দিয়ে আমি এখানে একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখা, এই অ্যাপ্লিকেশনের থ্রুতে কাজ করছি। এটা হচ্ছে ডক স্ক্যান, DOCSCAN। হুম প্লে স্টোরে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে, বা যে কোনো রকম আরো বিভিন্ন রকম সোর্স হয়তো থাকতে পারে। আমি এখানে এই যে ডক স্ক্যান, DOCSCAN, তোমরা যে কোনো তোমাদের মতন তোমাদের কাছে যে স্ক্যানার আছে সবগুলোতে কম বেশি একই রকম ফিচার থাকে, বাট আমি এটা ইউজ করছি বিকজ আমার কাছে মোবাইলটা খুব পুরনো, তো দেয়ারফর আমার একটা এমন অ্যাপ্লিকেশন দরকার যেটার সাইজটা ছোট হবে। এটা মোটামুটি 5 or 6 MB সাইজের একটা অ্যাপ্লিকেশন। হুম ডক স্ক্যান। সো এখানে এই যে ফার্স্ট যে অপশনটা আছে স্ক্যান টু পিডিএফ, এই যে স্ক্যান 2021 বলে দেখবে একটা অপশন আছে, সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা এটা ইনস্টল করবার মতন এই যে এখানে ইনস্টলেশন বাটনটা পেয়ে যাবে। আমার কাছে যেহেতু ইনস্টল করা আছে, তারপর এটা ডাইরেক্টলি ওপেন করার জন্য এই বাটনটা পাওয়া যাচ্ছে। সো আমি এটা ওপেন করছি, আগে থেকে অলরেডি ওপেন করা আছে আমার কাছে। এখানে অল টুগেদার আমি একটা এই ধরনের অ্যান্সার স্ক্রিপ্ট, মোটামুটি আমি ধরে নিচ্ছি দ্যাট উই অ্যাজিউম দ্যাট দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ইজ অফ 8 পেজেস or 7 পেজেস। আমি এরকম একটা অ্যান্সার স্ক্রিপ্ট তোমাদেরকে স্ক্যান করে দেখানোর চেষ্টা করছি। আহ, একটু কেয়ারফুলি অবজার্ভ করো, আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইমিডিয়েটলি জিজ্ঞাসা করতে পারো। আমার এখানে আমি ইন্টেনশনালি একটু অন্ধকার করে রেখেছি। আমি যে একটা দূরে আমার যে ঘরের মধ্যে আমি আছি, দূরে একটা টিউব লাইট জ্বলছে, বাট তোমরা এখানে অবজার্ভ করতে পারো যেটা আমার এখানে আমি দেখাচ্ছি যে কিরকম আলো আছে, লাইটটা খুব কম আছে, কিন্তু সেখান থেকে আমি প্রপারলি স্ক্যান করব। ওকে, স্ক্যান করবার জন্য কি করতে হবে, আমাকে সবার আগে এই যে এখানে যে ক্যামেরা আইকনটা দেখা যাচ্ছে সেখানে আমি প্রেস করলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে আমার লাইট খুব কম, টেক্সট গুলো আমি একটা ফ্রন্ট পেজের মতন বানিয়ে রেখেছি, টেক্সট গুলো খুব একটা ভালোভাবে ভিজিবল হচ্ছে না। তো এই এনভায়রনমেন্টেও আমি আমার কাজটা করার চেষ্টা করছি। হুম তোমাদের এখানে দেখবে অন দিস সাইট প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এরকম কিছু না কিছু থাকে। মাইন্ড ইট, তোমরা যখন যখন অর্ডিনারি ক্যামেরা ইউজ করবে, তোমাদের মোবাইলের অর্ডিনারি ক্যামেরা ইউজ করবে, তখন এরকম ফিচার থাকে না। দেখ এখানে তোমরা অবজার্ভ করছো ফ্ল্যাশ লাইটটা অন করার, স্টেডিলি অন করা থাকবে, এরকম একটা ফিচার বা আইকন প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। হুম আহ, তোমাদেরকে এমনি জাস্ট যে ক্যামেরাটা ইউজ করা হয় সেই ক্যামেরাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ক্যামেরার মধ্যে কিন্তু এরকম স্টেডিলি ফ্ল্যাশ লাইট অন করে রাখার কোনো প্রভিশন থাকে না। হুম আমি এখান থেকে এই যে ফ্ল্যাশটাকে অন করতে পারি, অফ করতে পারি, বিভিন্ন মোডে রাখতে পারি, বাট যখন পিকচারটা আমি এখানে যখন পিকচারটা তুলবো, জাস্ট ওই মোমেন্টে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড ওই ফ্ল্যাশ লাইটটা অন হবে,
তারপরে সেটা অফ হয়ে যাবে। বাট সেক্ষেত্রে মাঝে মাঝে হয়তো ঠিকঠাক ভাবে পিকচার নাও আসতে পারে। হুম। সো আমি এই স্ট্যান্ডার্ড যে ক্যামেরা আছে সেই ক্যামেরা প্রেফার করছি না। আমি আমার যে কোনো, তোমরা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। ফর মাই ইউজ আই এম ইউজিং দিস অ্যাপ্লিকেশন ডক স্ক্যান। হুম। এটা হচ্ছে ফ্রন্ট পেজ। আর তার সাথে সাথে এই যে এখানে যে পেজ নাম্বারগুলো একটু খেয়াল করবে। আমি একটু সবার আগে ফ্ল্যাশ লাইটটা অন করছি। এই যে ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইটটা অন করছি। আমি এখানে প্রেস করলাম ফ্ল্যাশ লাইটের উপরে। এখানে অবজার্ভ করতে পারো আফটার প্রেসিং দিস ফ্ল্যাশ লাইট ইট বিকামস মাচ মোর ক্লিয়ার। হুম। এখানে একটা লাইট পড়ছে, দেখবে অনেকটা ক্লিয়ার হবে। এখানে অবজার্ভ করছো দ্যাট তোমাদেরকে বলবো প্রত্যেকটা পেজের রাইট সাইডে, একদম উপরে রাইট সাইডে পেজ নাম্বার প্রপারলি একটু দেবে। হুম। এখানে পেজ নাম্বার 1 আমি ইউজ করেছি, তারপরে এখানে পেজ নাম্বার 2 নেক্সট পেজে, তারপরে পেজ নাম্বার 3 এন্ড সো অন। হ্যাঁ। কারণ বিকজ পেজ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এই পেজ নাম্বারটা তোমাদের স্ক্যান করার পরে ফাইনাল পিডিএফটা কিরকম ভাবে তৈরি হচ্ছে সেটাও খুব হেল্প করবে পিডিএফটা প্রপারলি দেখার জন্য। সেকেন্ডলি, তোমরা যখন স্ক্যান করবে একদম কোনা ঘেঁষে বলবো পিকচারটা না তোলার জন্য একটু স্পেস রাখো। হ্যাঁ, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি স্পেস এইসব জায়গায়, লেফট সাইড, রাইট সাইড, ফ্রন্ট অ্যান্ড টপ অ্যান্ড বটম। হুম। এই দুটো জায়গাতেই অল্প একটু স্পেস রাখো। সরি, হলো না, সরি সরি সরি, জাস্ট আ মিনিট। অলরাইট। সো এইটুকু স্পেস রেখে কাজ করো। আর এই যে এক্সট্রা যে পোর্শন গুলো আছে, এই এক্সট্রা পোর্শন গুলো কেটে দিয়ে ট্রিম করার স্কোপ তোমরা এই ইয়ের মধ্যে পেয়ে যাবে। হুম। সো আমি এখানে পরপর পরপর কয়েকটা পেজ তোমাদেরকে স্ক্যান করে দেখানোর চেষ্টা করছি। একটা পেজের পিকচার আমি নিচ্ছি। মাইন্ডেড পিকচারটা যখন নেবে হাত যেন না কাঁপে। হ্যাঁ। আমি খুব একটা এক্সপার্ট না, বাট আমারও হাত মাঝে মাঝে কেঁপে যেতে পারে। কিন্তু স্টিল একটু কেয়ারফুল থাকবে। আমি ফার্স্ট পিকচারটা ক্লিক করছি। সো লেটস ভিউ দ্য ফার্স্ট পিকচার। আমি দেখবে এটা এখানে একটা প্রিভিউ বাটন, প্রিভিউ আইকন আছে। আমি এখানে প্রেস করছি, প্রেস করলাম। এবার এই মোমেন্টে খুব একটা পিকচারটা হয়তো মনে হচ্ছে খুব একটা ভালো না। ওকে, নো প্রবলেম। এটা আমি আরো ফার্দার এখানে ইম্পোর্ট করছি। এই যে ইম্পোর্ট বাটন, প্রেস করলাম। এবার এবার দেখো অটোমেটিক্যালি ও কর্নার গুলোকে আইডেন্টিফাই করে এই যে সাইডে একটা ট্রিম করার জন্য অটোমেটিক্যালি ও আমাকে একটা অপশন দিয়ে দিয়েছে। যদি কোনো কোনো সময় হয়ে যায় যে এরকম পজিশনে হয়তো আছে, যদি কোনো এরকম পজিশনে থাকে এই কর্নার গুলোতে প্রেস করে ড্র্যাগ করে নিয়ে আসবে। দেখবে আইদার লেফট হ্যান্ড সাইড কর্নার অথবা রাইট হ্যান্ড সাইড টপ কর্নারে তোমরা তার একটা ম্যাগনিফাইড প্রিভিউ দেখতে পাবে, যাতে তোমরা প্রপারলি সেটাকে ইয়ে করতে পারো, টেনে আনতে পারো। তোমরা এখানে খেয়াল করে দেখো আমি যে টেনে আনছি, আর তোমাদের এই যে লেফট হ্যান্ড সাইড টপ কর্নারে এটা প্রিভিউটা পরিষ্কার বড় করে দেখা যাচ্ছে। it is an enlarged version, so it would be much more clear. Now leave uh, my finger. হুম। আমি ছেড়ে দিলাম, দেখো ঠিকঠাক ভাবে হয়ে গেল। so in this way you can simply trim this picture, and afterwards just press this next button. আমি প্রেস করলাম। ওকে। সো এখানে অ্যাপারেন্টলি মনে হতে পারে দ্যাট, কারণ এখানে প্রিভিউটা খুব একটা ভালো আসছে না, আমার মোবাইলে আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আমি পরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পুরো জিনিসটা। এখানে মনে হচ্ছে যে জিনিসটা, এই যে এখানে ব্ল্যাকিশ, আগে অরিজিনাল যে ইয়েটা ছিল, অরিজিনাল পিকচারটা কেমন ছিল, অরিজিনাল পিকচারটা এরকম ছিল, ব্ল্যাক, অনেকটাই কালো 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 কালো। এখানে একটা ইয়ে আসছে, শেড আসছে। বাট আমি এখানে এই যে সুপার বলে যে ফিল্টারটা আছে, সেই ফিল্টারটা যদি এখানে অ্যাপ্লাই করি, দেখবে কালো শেডগুলো অনেকটা চলে গেছে। এইভাবে আমরা আমাদের পেজ সাইজ, পেজ এক একটা পেজের যে টোটাল সাইজ সেটাকে রিডিউস করতে পারি। নাও উই প্রেস অন দিস বাটন ডান। হুম। এখানে প্রেস করছি।
এখানে আমি ফার্দার আরো পেজ অ্যাড করতে পারি, সেটা পরে অ্যাড করব। আগে আমি একটা পেজকে প্রপারলি কমপ্লিট করি। এই যে ডান বাটনটাতে আবার প্রেস করলাম। এবার লেটস সি দ্য প্রিভিউ। নাও লেটস সি দ্য প্রিভিউ। নাও ইউ সি, এটাকে একটু ম্যাক্সিমাইজ করছি। এখানে দেখতে পাচ্ছ এই যে টার্ম এক্সপ্রেশন গুলো আছে, ডি স্কোয়ার ওয়াইপি মাইনাস টোয়াইস ডি ওয়াইপি এক্সেট্রা। আমরা যদি এইটুকুও ঠিকঠাক পাই, আর একটু ক্লিয়ার হলে আরো ভালো। বিকজ আমার এখানে লেখাটাই, আমি যে ছবিগুলো যে ছবিটা আমি তোমাদেরকে ছবিটা তুলেছি, সেখানে লেখাগুলো সবসময় হয়তো ক্লিয়ার নেই। সেটা একটা আলাদা ব্যাপার, বাট যেখানে যেখানে লেখাগুলো ক্লিয়ার ছিল আমার অরিজিনাল পেজের মধ্যে, সেখানে সেখানে ঠিকঠাক ভাবেই এসেছে, কোনো প্রবলেম হয়নি। এই যে ই লিখেছি ঠিকই, নিচের পোর্শনটা আমার এখানেই সামহাও বাদ চলে গেছে। আমার পেনটাতে কোনো প্রবলেম ছিল, ইঙ্ক রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারতো, সেই জন্য হয়েছে। এনিওয়ে, সো এইটুকু যদি পাওয়া যায় আমাদের কাছে ইভ্যালুয়েট করার জন্য যথেষ্ট ভালো একটা কোয়ালিটির একটা পিডিএফ ফাইল আমরা পাচ্ছি। এখানে আমরা a is equal to 4/5 more or less clearly visible। তো এই জায়গাটুকু তোমাদেরকে টেক কেয়ার করতে হবে। অলরাইট, so this is one page, this is page number 1। Now let's continue with the remaining pages। page number 2, এটা মোটামুটি যে পেজটা আছে, এখানে আমার লেখাটাও অনেকটাই ক্লিয়ারলি ভিজিবল। তো দেখা যাক পেজ নাম্বার 2টা কিভাবে আমরা করতে পারি। এখানে দেখবে অ্যাড বাটন বলে, অ্যাড পেজ বলে একটা প্লাস সিম্বল দেওয়া আছে, অথবা তোমরা চাইলে এই যে এখানে এই আইকনটার মধ্যে ক্লিক করতে পারো, এই যে কি বলে ক্যামেরা আইকন যেটা দেওয়া আছে। মাইন্ড ইট, আরেকটা জিনিস বলে দিই, এখানে এখানে অল টুগেদার যতগুলো পেজ থাকবে সবগুলো দেখবে একটা সিঙ্গেল, কি বলবো এটাকে, অ্যালবামের মধ্যে গিয়ে স্টোর হচ্ছে। আর এই অ্যালবাম সবগুলো পেজ যখন আমরা অল টুগেদার সিলেক্ট করব, তখন দেখবে তার একটা নাম এখানে অটোমেটিক্যালি দিয়ে দেওয়া আছে। এটাকে তোমরা চাইলে পরে চেঞ্জ করতে পারো। সে একটা সিগনিফিকেন্ট নাম তোমরা দিতে পারো। সাপোজ তোমাদের আজকে পেপার নাম্বার অনার্সে যদি পেপার নাম্বার 10 হয়ে থাকে, বা প্রোগ্রাম কোর্সে যদি পেপার নাম্বার 4 হয়ে থাকে, তোমরা অ্যাকর্ডিংলি সেখানে ম্যাথামেটিক্স ডিএসসি 4, বা ম্যাথামেটিক্স ডিএসসি 5-6, বা অনার্সের জন্য যদি হয়ে থাকে এইচসিসি 7-8-9-10 এক্সেট্রা, বিভিন্ন রকমের নাম প্রপারলি তোমরা দিতে পারো। তোমরা যদি এখানে ক্লিক করো, এই যে এখানে যদি ক্লিক করো, তাহলে দেখবে এখানে রিনেম করার একটা অপশন থাকছে। আমি আপাতত রিনেম করছি না, পরে করব। লেটস ফার্স্টলি কমপ্লিট দ্য টোটাল স্ক্যানিং প্রসেস। এটা পেজটা অনেকটাই বেটার কোয়ালিটি আছে। নেক্সট সেকেন্ড পেজ নাম্বার 2। সো আমি এখানে ক্লিক করছি অ্যাড পেজেস। এটাকে অন করে নিচ্ছি। নেক্সট ক্লিক করে যাচ্ছি পরপর, পেজ নাম্বার 2 থেকে শুরু করে সবগুলো একটু ক্লিক করে যাচ্ছি। পেজ নাম্বার 2 হলো, নেক্সট পেজ নাম্বার 3। এই যে এখানে এই বাটনটাতে, মাঝখানে বাটনটাতে প্রেস করে আমি ক্লিক করছি। দেন এখানে বুঝতে পারছো, তোমরা হয়তো একটু কেয়ারফুলি সামনে থেকে দেখতে পাচ্ছ যে এখন এখানে এই পেজগুলোতে আমি যে লেখাগুলো আমার আছে সেটা অনেকটাই ক্লিয়ার। ফার্স্ট পেজটা প্রবলেম ছিল, এই যে অরিজিনাল লেখাগুলো দেখতে পাচ্ছ, এই যে e⁻², ইটা প্রপারলি ক্লিয়ার ছিল না বলে আমার ফাইনাল পেজের মধ্যে ঠিকঠাকভাবে স্ক্যান করতে গিয়ে আসেনি। এখানে লেখাগুলো অনেকটাই ক্লিয়ার। সো এখানে যদি কাগজের মধ্যে লেখাটা যদি ঠিকঠাক হয়ে থাকে, ইন দ্যাট কেস খুব একটা প্রবলেম হবে না। পেজ নাম্বার 4 হলো, নেক্সট পেজ নাম্বার 5। আর একটা জিনিস বলবো, তোমরা পেজের লেফট রাইট টপ এন্ড বটম সব জায়গাতে একটু অল্প একটু আধা ইঞ্চির মতন জায়গা কম করে রেখো। বিকজ কোনো কোনো সময় যদি এই যে এইসব জায়গায় স্ক্যান করতে গিয়ে যদি বাদ চলে যায়, তাহলে তোমাদের লেখাটাও বাদ চলে যায়। সেজন্য এই চারদিকে একটু জায়গা রেখে তোমরা প্রপারলি অ্যান্সার স্ক্রিপ্টে লিখবে। তোমরা
এই পেজটা, এটা মোটামুটি পেজ নাম্বার 7, এই কটাই আমি স্ক্যান করছি, বেশি দরকার নেই। হুম। সো এখানে আমাদের বাই চান্স যদি কোনো একটা পেজ ঠিকঠাক ভাবে না আসে, সাপোজ আমি আরো একবার পেজ নাম্বার 1টা স্ক্যান করার চেষ্টা করি, দেখি আরো একটু বেটার আসে কিনা, বা কোনো সময় ভুল হয়ে যেতে পারে। সেই ভুল যদি হয়ে যায় তো কি করব, আমি আবার ফার্দার পেজ নাম্বার 1টা স্ক্যান করি। হুম। সো অল টুগেদার আমার কাছে পেজ নাম্বার 2 থেকে স্টার্ট করে পেজ নাম্বার 7 পরপর আছে। তার সাথে সাথে পেজ নাম্বার 1, সব অল টুগেদার 7টা পেজ আমার এখানে আছে। আমার এখানে দেখা যাচ্ছে 7টা ছবি আমি পিকচার ক্লিক করেছি, 7 দেখা যাচ্ছে। আমি এখানে আবার ফার্দার প্রেস করছি যাতে আমি প্রসেসিংটা কমপ্লিট করতে পারি। হুম। তা তোমরা এখানে রাইট সাইডেও এখানে ক্লিক করতে পারো। দেখা যাক এখানে আমি ক্লিক করছি কি পাওয়া যায়। আমিও খুব একটা এক্সপার্ট না, স্টিল ট্রাই করছি। এই যে এখানে অটো ক্রপ অপশন আছে আর একটা নো ক্রপ অপশন আছে, আমি যে কোনো একটা প্রেস করতে পারি। অটো ক্রপ অপশনটাতেও প্রেস করতে পারো। আর এখানে খুব একটা ভাবনার কিছু নেই যে যদি বাই চান্স কোনো অটো ক্রপ হয়ে বেশি বেশিটা কেটে কেটে বাদ চলে যায়, ক্রপ মিনস কেটে দেওয়া, চারদিক থেকে কেটে যাবে, কোনো প্রবলেম হবে না। তোমরা তোমাদের কাছে অ্যান্সার স্ক্রিপ্ট আছে, আরেকবার ট্রাই করো। তো বাড়িতে তোমাদেরকে বলবো তোমরা এই ধরনের অ্যাপ্লিকেশন তোমাদের মোবাইলে যে কোনো একটা জায়গায় যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে এই জিনিসগুলো একটু ট্রাই করে দেখো, প্র্যাকটিস করে দেখো। ওকে। সো আমি ওকে বাটনটাতে প্রেস করলাম। এই দেখো অটো ক্রপ অপশন মিন্স মানে কেটে দেবে না, এখানে জাস্ট একটা তোমাদেরকে স্কোপ দেবে প্রপারলি ইয়ে করার জন্য, প্রপারলি অ্যাডজাস্ট করার জন্য। হুম। তো আমি এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি প্রত্যেকটা পেজ। অলটুগেদার 7টা পেজ আছে, এখানে দেখো 1/7, 1/7 এইভাবে দেখাচ্ছে। সো আমি এই জায়গাগুলোতে একটু, এই দেখো প্রিভিউ দেখাচ্ছে লেফট কর্নারে। হুম। এই কোনাগুলো একটু ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে নেবে, বিকজ এইসব জায়গাতেই মিস হয়ে যায়। আর মার্জিন যদি একটু থাকে তাহলে এটা নিয়ে খুব একটা ভাবনার কিছু নেই। আমার এখানে এই পিকচার, এই যে আমি ছবিটা ড্র করলাম, এখানে খুব একটা মার্জিন নেই বলে প্রবলেম হতে পারে। হুম। সো মার্জিন যদি ঠিকঠাক থাকে তাহলে এটা খুব একটা ঝামেলা করে। সো আমাকে একটু টাইম দিতে হবে, আমি সময় দিয়ে এটা করছি যাতে তোমরা প্রপারলি দেখতে পারো। হয়ে গেল পেজ নাম্বার 2। এবার আমি নেক্সট বাটনটাতে পরপর ক্লিক করে যাব। নেক্সট হচ্ছে এদিকে, এই যে যে ডান দিকে রাইট সাইডে, আবার লেফট কর্নারে, টপ লেফট কর্নার, এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। নেক্সট বাটন। তারপরে এখানে যা দেখা যাচ্ছে এই যে টপ লেফট কর্নারটা ঠিকঠাকভাবে নেই, তো এই যে প্রিভিউ দেখে দেখে রাইট সাইড কর্নারে একটা এনলার্জ প্রিভিউ দেখা যাচ্ছে। আবার রাইট সাইডটা যখন অ্যাডজাস্ট করছি তখন প্রিভিউটা লেফট সাইডে অটোমেটিক্যালি শিফট হয়ে যাচ্ছে, তো সেটা অ্যাডজাস্ট করে নেবে, এটা নিয়ে ভাবতে হবে না, ওটা অ্যাপ্লিকেশনের পোর্শন। তো এইভাবে আমি 4টা কর্নার ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করব। একটু কেয়ারফুল থাকবে, একটু সাবধানে করবে, সময় নিয়ে করবে। তো লাস্ট মোমেন্টে এই কাজগুলো করতে যাবে না, বিকজ লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করতে গেলে গন্ডগোল হবে। টেক ইউর টাইম। মোটামুটি যদি রাত 12টার সময় লাস্ট টাইম দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা ওই সন্ধ্যা 6টার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা করো। হুম। বিকজ লাস্ট আওয়ারে সবাই আপলোড করার চেষ্টা করবে তাদের অ্যান্সার স্ক্রিপ্টগুলো। সো এটা যথেষ্ট পসিবল দ্যাট আমাদের সার্ভার হয়তো ঠিকঠাকভাবে রেসপন্ড করছে না বা হ্যাং করে যাচ্ছে, সেই জন্য আগে ভাগে অ্যান্সার স্ক্রিপ্টগুলো আপলোড করে দিই। হুম। তো নেক্সট, এটা ঠিকঠাকই আছে মনে হচ্ছে। নেক্সট, এটার মধ্যে গন্ডগোল আছে, এই কর্নারগুলোকে অ্যাডজাস্ট করলাম। পেজ নাম্বার যেন ঠিকঠাক ভিজিবল হয়, সবগুলো কিছু স্ক্যান করার পর সব হয়ে গেল। এবার ও প্রসেস করছে, 7টা কমপ্লিট, নাও প্রসেসিং চলছে। জাস্ট এ মিনিট প্লিজ।
এবার ও ফিল্টারগুলোকে অ্যাপ্লাই করছে, বিভিন্ন রকম ফিল্টার অ্যাপ্লাই করা যেতে পারে। আমি ওগুলো সব জায়গাতে একই ফিল্টার ইউজ করি। অরিজিনাল যে ফিল্টারটা আছে সেটা অনেকটাই ব্ল্যাক আসবে, সেই জন্য আমি সুপার বলে যে ফিল্টারটা আছে, তোমরা একটু তোমাদের মোবাইলে প্রপারলি চেক করে নেবে কোন ফিল্টারটা তোমাদের জন্য সুইটেবল, কোন মোবাইলে কোন ফিল্টারটা ভালো কাজ করবে এটা আমি বলতে পারবো না। সো তোমাদেরকে নিজেদেরকে একটু চেক করে নিতে হবে। আমার এখানে এই ফিল্টারটা মোটামুটি ঠিকঠাক স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট দিচ্ছে। আরেকটা মনে হচ্ছে এই ডক বলে যে ফিল্টারটা আছে সেটা হয়তো অ্যাপ্লাই করা যেতে পারে। এনিওয়ে আমি এই সুপার বলে ফিল্টারটাকে ইউজ করছি। হুম। সো নেক্সট ডান বাটনটা প্রেস করলাম, প্রসেসিং হচ্ছে। তো এইভাবে আমাদের মোটামুটি আহ, ছবিগুলোকে ঠিকঠাক ভাবে পিকচার জাস্ট তোলা হলো, এগুলোকে এরপরে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। মাইন্ড ইট, আমি এখানে কিন্তু পেজ নাম্বার 1 দুইবার তাদের ছবি তুলেছি। স্পেশালি আমি আরেকটা জিনিস ভুলে গেছি, কি করতে করতে ফ্রন্ট পেজটার ছবি তুলতে ভুলে গেছি। সো আমি ফ্রন্ট পেজটার একটা ছবি তুলে নিয়ে আগে। পেজ নাম্বার 1 কোথায় আছে? সবার লাস্টে পেজ নাম্বার 1 এর ছবি তুলেছিলাম। এখানে দেখো একদম সবার লাস্ট পেজটা আমার এখানে পেজ নাম্বার 1 হিসেবে আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে আগের মতনই কিন্তু পেজ নাম্বার 1 এ ওই যে ই টু দি পাওয়ার অফ টুয়াইস এক্স, এই যে ই টু দি পাওয়ার অফ টুয়াইস এক্স এটা ঠিকঠাক ভাবে আসেনি, বিকজ আমার আমি ঠিকঠাক ভাবে আমার যে খাতায় লিখেছিলাম সেটাই হয়তো ঠিকঠাক ভাবে লেখা নেই। হুম। এনিওয়ে লেট মি, যদি বাই চান্স এক্সট্রা কোনো ভুলভাল কি হয়ে থাকে, তোমরা একটা পার্টিকুলার পেজ যদি ধরো না এটা এক্সট্রা হয়ে গেছে, এই যে লাস্ট পেজ যেটা বললাম, আমি সেকেন্ড টাইম পেজ নাম্বার 1টাকে আবার 1 এর ছবি তুলেছিলাম। হুম। সো এটা আমি ডিলিটও করে দিতে পারি চাইলে। সো ডিলিট করতে গেলে প্রপারলি ঠিক যে পেজটা এখানে পেজ নাম্বার 8 হিসেবে দেখাচ্ছে, 8 নম্বর পেজ, হুম, যে পেজটা আমাকে ডিলিট করতে হবে ওটা একটু প্রেস করে হোল্ড করে রাখো কিছুক্ষণ। এই যে সিলেক্ট হয়ে গেল। এবার যেটা সিলেক্ট হয়ে গেল পার্টিকুলারলি সেটা এখানে ডিলিট বাটনটা প্রেস করে আমি ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করে দিলাম আমি এখানে, বিকজ দিস ইজ আওয়ার এক্সট্রা পিকচার, আমার দরকার নেই। ডিলিট। ওকে। নাও এখানে অ্যাড বাটনটা বা অ্যাড পেজটা, এই বাটনটাকে ক্লিক করে আমি ফ্রন্ট পেজটা এখানে ছবি তোলার চেষ্টা করছি। ফ্রন্ট পেজের এই যে ফ্রন্ট পেজ, আমি ফ্ল্যাশ লাইটটা অন করে নিয়েছি। হুম। নেক্সট, এটা একটু ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে নিলাম। নেক্সট, ডান। এবার ডান বাটনটা প্রেস করলাম, এই সুপার ফিল্টারটা অলরেডি অ্যাপ্লাই করাই আছে। এবার প্রবলেমটা হচ্ছে দ্যাট ফার্স্ট পেজ যেটা আসা উচিত ছিল, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ফ্রন্ট পেজ। হুম। সেটা আছে সবার লাস্টে, বা এটাকে প্রপার অ্যারেঞ্জ করতে হবে। তো কি করব সেটাকে অ্যারেঞ্জ করার জন্য যেই পজিশনে আনতে হবে, সেই পিকচারটাকে আমাকে প্রেস করে হোল্ড করে রাখবো, আর তারপরে এটাকে টেনে ড্র্যাগ করে উপর নিচে যেখানে ড্র্যাগ করার, যে পজিশনে ড্র্যাগ করার সেটা আমরা করব। হুম। তা আমি কি করছি, এটাকে প্রেস করছি। এবার উপরে কি হলো? হলো না। এই যে এই পজিশনে চলে আসলো, এই পজিশনে চলে আসলো। আমি আবার ট্রাই করছি, ফার্স্ট পেজে ফার্স্ট পজিশনে আনতে হবে। একদম ফার্স্ট পজিশনে, এই যে এখানে পেজ নাম্বার 5 থেকে দেখো এটা, এটা অলরেডি পেজ নাম্বার 5 হিসেবে এখানে ডিসপ্লে করছে, বিকজ ফিফথ পজিশনে ছিল। বাট ইট শুড বি ফ্রন্ট পেজ। যেই আমি আমার আঙুলটাকে ছেড়ে দেবো, জাস্ট আই উইথড্র মাই ফিঙ্গার ফ্রম মাই কম্পিউটার স্ক্রিন, সেখানে সঙ্গে সঙ্গে এখানে পেজ নাম্বার 5টা হয়ে যায় পেজ নাম্বার 1, তারপরে পেজ এখানে হয়ে যায়, চলে আসবে পেজ নাম্বার 2, 3, 4 অ্যান্ড সো অন। আমি আমার আঙুলটাকে তুলে নিচ্ছি, এই যে তুলে নিলাম। এবার এই সিলেকশনটাকে বাদ দিয়ে দিতে পারি। কি করে বাদ দেবো? এই এখানে বাদ দিয়ে দিলাম, বা এখানে ব্যাক বাটনটা প্রেস করলে চলে আসবে। হুম। এই দেখো ফ্রন্ট পেজ, তারপরে পেজ নাম্বার 1, এই যে পরপর যেভাবে যে অর্ডারে পেজ নাম্বার গুলো আছে, সেখানে কিন্তু ফাইনাল পিডিএফটা তৈরি করলে কিন্তু একই রকম ভাবে পেজ পেজ নাম্বার গুলো আসে। সেই জন্য পিডিএফটা তৈরি করার আগেই, এখনো পিডিএফ তৈরি করিনি, করার আগে তোমরা পেজ নাম্বার গুলো একটু ভালো করে
চেক করে নেবে পেজ নাম্বারগুলো ঠিকঠাক আছে নাকি। হুম। আবার কোনো সময় যদি কোনো একটা পেজ রোটেট করতে হয়, এখানে রোটেশনের কোনো অপশন থাকবে কি? এই যে এটা কি অপশন দেখি তো। হ্যাঁ, এই যে রোটেট করা যাচ্ছে, এই বাটনটাতে ক্লিক করলাম। হুম। হয়তো কোনো সময় কোনো টেবিল তোমরা তৈরি করছো যেগুলো এই অর্ডারে থাকলে তোমাদের লেখাটা ঠিকঠাক ভাবে আসছে। তো তোমরা প্রপারলি যেরকম ভাবে রোটেট করাতে হবে সেরকম ভাবে রোটেট করিয়ে নেবে, যেরকম ভাবে যাতে অলটুগেদার উপরের পোর্শনটা থেকে নিচের পোর্শনে লেখাগুলো পরপর থাকে। হুম। যদি কোনো আম, সময় দরকার পড়ে তাহলে এই কাজটা করো, যাতে আলটিমেটলি একটা পিডিএফ ফাইল তৈরি হওয়ার পরে, হুম, পিডিএফ ফাইল তৈরি হওয়ার পরে সেটা যেন টিচাররা যখন দেখবে পরপর পরপর এইভাবে স্ক্রোল করে যেন দেখে যেতে পারে। যত তাড়াতাড়ি আহ, আমাদেরকে যে যত ভালোভাবে তোমরা করে দেবে টিচারদের পক্ষে সেটা ইভ্যালুয়েট করাটা সুবিধা হবে। আর মাথায় রাখবে তাড়াতাড়ি যদি ইভ্যালুয়েট করা যায় তাহলে নাম্বারটাও ভালো দেওয়া যায়। বিকজ একটা অ্যান্সারে 5 আউট অফ 5 দেওয়া যতটা ইজি, তার সেখানে তার থেকে 4 আউট অফ 5 দেওয়াটা আমাদের পক্ষেও একটু টাইম কনজিউমিং। বিকজ প্রপারলি জায়গাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হয় যে কোথায় ভুল হয়েছে, সেখানে হাইলাইট করে দিতে হয়, তারপর হয়তো দেখছি যে না সেটা ভুল, দেয়ারফর 4 আউট অফ 5 দিতে হচ্ছে। সো আমাদের পক্ষে এটা হয়তো একটু টাইম কনজিউমিং হয়ে ওঠে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। হুম। সেই জন্য এই যে জায়গাগুলো তোমরা যতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে দেবে, পরপর পরপর এরকম ভাবে টেক্সট গুলো যেন পরপর থাকে, সেটা লম্বা লম্বি ভাবে থাকুক বা বেঁকাবেকি ভাবে পেজটা যেমন ভাবেই থাকুক, ওরিয়েন্টেশন যেমনই হোক না কেন, হুম, লেখাগুলো যেন পরপর পরপর এরকম ভাবে আসতে থাকে, স্ক্রোল করলে যেন লেখাগুলো পরপর পরপর আমরা পেতে থাকি। হুম। এই জিনিসটা যদি তোমরা আমাদেরকে ঠিকঠাক ভাবে করে দিতে পারো তাহলে আমাদের পক্ষে ইভ্যালুয়েশনটা একটু ভালো হবে। আর অফকোর্স ইভ্যালুয়েশনটা তাড়াতাড়ি হলে দেখবে তোমরা তাড়াতাড়ি তখনই করতে পারবো যখন ওটা নির্ভুল হবে, ঠিকঠাক ভাবে হবে, তোমরা নাম্বারটাও ভালো পাবে। এগুলো টিপস দিচ্ছি। হ্যাঁ, আর কিছু না। এনিওয়ে, সো ফাইনালি আমাদের পিকচারগুলো তোলা হয়ে গেল। এবার এই অ্যালবামের মধ্যে পিকচারগুলো আছে, এই অ্যালবামটার প্রপার নাম হয়তো দিতে হবে। সাপোজ আজকে যদি এটা আমাদের ডিএসসি বা জিই বা বা অনার্সের যে কোনো একটা পেপার হয়ে থাকে, সাপোজ এটা যদি আমাদের ডিএসসি পেপার 4 যদি হয়ে থাকে, ইফ ইট ইজ ডিএসসি পেপার 4, হুম, ইন দ্যাট কেস উই জাস্ট নিড টু রিনেম দিস অ্যালবাম। এখানে আমি প্রেস করছি, তোমরা ব্যাক বাটন প্রেস করে তোমরা এই দেখতে পারো কোথায় গেছে, এই যে ডক স্ক্যান 0718, মানে 07 মানে আজকের এই মান্থটা রিপ্রেজেন্ট করছে জুলাই 18 2021, এইভাবে একটা ফরম্যাট দেওয়া আছে, তোমরা এখান থেকেও রিনেম করতে পারো। এই যে ট্রিপল ডট দেওয়া আছে এখানেও রিনেম করা যায়। হুম। নাকি এই যে এই কোনো একটা অপশনে রিনেম করতে পারো। এনিওয়ে আমি এখানে প্রেস করলাম, প্রেস করে এইখানে এই যে এই জায়গাটায় আমি প্রেস করছি যাতে এখানে রিনেম অপশনটা পাওয়া যাচ্ছে। সো আমি এখানে কিরকম ভাবে নামটা দিতে পারি, আমরা নাম এইভাবে দিতে পারি, সাপোজ ম্যাথমেটিক্সের পেপার, বিকজ কারোর ম্যাথমেটিক্স এর পেপার হবে, কারোর হয়তো ফিজিক্স এর পেপার থাকতে পারে, কোনো কোনো জায়গায় বিএসসি স্পেশালি যারা আছো, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পেপার থাকতে পারে। সো ম্যাথমেটিক্স কমা দিলাম। তারপরে এটা পেপারটা কি পেপার, ডিএসসি 4 যদি হয়ে থাকে বা এক্সসিসি 4 বা 5 7 যাই হোক না কেন, অ্যাকর্ডিংলি নামটা দেবে। সাপোজ দিস ইজ দ্য পেপার অফ ডিএসসি 4, ডিএসসি। অনেক সময় আমাদের বিভিন্ন রকম অপশন আছে, ডিএসই বা এসিসি। তো অ্যাকর্ডিংলি ডিএসসি এসিসি যেরকম যার যেরকম পেপার হচ্ছে সেই পেপারটা নাম দিয়ে, সাপোজ পেপার 4 হতে পারে, ডিএসসি 4, কমা। হুম। এবার যেটা করতে পারো এক্সট্রা ইনফরমেশন বলতে, তোমরা সবারই তো ম্যাথমেটিক্স ডিএসসি 4 বা ম্যাথমেটিক্স ডিএসসি 3 বা এক্সএসসি 5 7 3 4 এক্সেট্রা এরকম কিছু না কিছু পেপার থাকবেই। সেটাকে ডিস্টিংগুইশ করবে কি করে, যাতে আহ, এরকম ভাবে এত ফাইলগুলো যখন আমাদের পোর্টালে গিয়ে আপলোড হবে আমরাও যাতে এটাকে ডিস্টিংগুইশ করতে পারি প্রপারলি। সেই জন্য আমি তো অ্যাডভাইস করবো তোমাদের রোল নাম্বারটা যদি এখানে তোমরা লিখে দাও। রোল নাম্বার জেনারেলি হোপফুলি এরকম কিছু একটা হবে। সবার আগে আমাদের কলেজে কোড দিয়ে শুরু হয় 052 এটা 2021 এর এক্সাম, হোপফুলি 21 এরকম কিছু একটা থাকবে, 05221। তারপরে হয়তো তোমাদের নাম্বার কত হতে পারে, 0 0 1 2 3 বা 1 3 4, যা কিছু একটা হবে, হয়তো 00156 সাপোজ।
এরকম একটা নাম্বার হতে পারে। তো এরকম ভাবে তোমাদের রোল নাম্বারটা যেটা থাকবে সেটা তোমাদেরকে বলবো দিয়ে দাও। তারপরে ওকে বাটনটা প্রেস করো, তাহলেই তোমাদের যে অ্যালবামটা আছে অ্যালবামটার নাম এরকম চলে আসবে, দ্যাট ম্যাথামেটিক্স ডিএসসি 4 এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো ওকে বাটনটা প্রেস করছি। এই যে অবজার্ভ করতে পারো পুরোটা ভিজিবল হচ্ছে না ম্যাথামেটিক্স ডিএসসি 4। আমি ব্যাক বাটনটা এখানে প্রেস করলাম, এই দেখো এখানে প্রপারলি ভিজিবল হচ্ছে। ওকে, এবার এটাকে পিডিএফ এ আমাকে কনভার্ট করতে হবে। পিডিএফ এ কনভার্ট করবার জন্য আমি অ্যালবামটা ওপেন করলাম, সবগুলোকে একবারে সিলেক্ট করছি, বিকজ আমি অলরেডি প্রিভিউ দেখে নিয়েছি পরপর পেজ নাম্বারগুলো অ্যারেঞ্জ করা আছে, বা যদি পেজ নাম্বার আগে পিছে থাকে তো সেটাকে প্রপারলি অ্যারেঞ্জ এখানে তোমরা আগে করে দেবে, তারপরে পুরো জিনিসটা সিলেক্ট করে এটা আমি এবার পিডিএফ এ কনভার্ট করে আমার মোবাইলে কোনো একটা জায়গায় সেভ করার চেষ্টা করব। এবার কোথায় সেভ করব সেটা একটু তোমাদের বলে নিই। বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম এরকম ফাইল ম্যানেজার থাকে, আমার এখানে আমি এই ফাইল ম্যানেজারটা ইউজ করছি। এখানে আমি তোমাদের আজকের মিটিং এর জন্য একটা ফোল্ডার তৈরি করে রেখেছি এই এসডি কার্ডের আন্ডারে। হুম এই এখানে এসডি কার্ড আছে আমার, এখানে যে মেমোরি কার্ড, এক্সটার্নাল মেমোরি কার্ড, তার আন্ডারে দেখবে কলেজ বলে একটা ফোল্ডার আছে, তার আন্ডারে আমি মিটিং বলে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, এখানে ক্লিক করলাম। তো আমি এখানে সেভ করবার চেষ্টা করবো। সো নিজের কোন পাথটাতে সেভ করবো এটা কেয়ারফুল থাকবে। অনেকে এটা ঠিকঠাক ভাবে জানো না বা খুঁজে পাও না, সেই জন্য পেপার 9 এর জায়গায় কেউ পেপার 10 দিয়ে দিচ্ছ, কেউ হয়তো ফিজিক্সের জায়গায় ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্সের জায়গায় ফিজিক্স আপলোড করে দিচ্ছ, এরকম গন্ডগোল হয়ে থাকে। সো খুব কেয়ারফুল থাকবে। অলরাইট, এবার আগের দিন একটা মিটিং করা হয়েছিল, সেখানে আমি একটা এরকম ম্যাথমেটিক্স এর ইয়ে তৈরি করেছিলাম, একটা ফাইল তৈরি করে রেখেছিলাম। বা অনেক সময় এরকমও হয়ে যেতে পারে যে একই নামে হয়তো একই রোল নাম্বারে ভুল করে, তোমাদের প্রত্যেকের মোবাইলে হয়তো একজনের একই রোল নাম্বার থাকবে, একই নামে বা একই রোল নাম্বারে কিছু ফাইল হয়তো রয়ে গেছে। এবারে ফাইলগুলো ডিএসসি4 আপলোড করার সময় হয়তো কনফিউজড হয়ে পড়ছো, কি করব বুঝতে পারছো না। সো তখন তোমরা এই যে ফাইলগুলোর প্রপার্টি একটু ভালো করে দেখে নেবে, কবে তৈরি করা হয়েছিল। একটা 13 তারিখে তৈরি করেছে, একটা 12 তারিখে তৈরি করেছে, বা এটা হতে পারে যে একই সময় হয়তো খুব টাইম আগে বা পরে কোনো সময় ভুল হয়েছে, তোমরা একটা নতুন ভার্সন তৈরি করবে। তো এই ধরনের প্রবলেম হতে পারে, সেই জন্য প্রপার্টিটা খুব ভালো করে দেখে নেবে। এই যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে একটু কিছুক্ষণ হোল্ড করলে একটা অপশন চলে আসে, এই যে আমি হোল্ড করছি, সিলেক্ট করা হয়ে গেল, এখানে মোর বাটনটাতে যদি প্রেস করি তাহলে দেখো একটা মেনু ওপেন হচ্ছে, তার আন্ডারে প্রপার্টিস। এর মধ্যে তোমরা ডিটেলটা জানতে পারবে কোথায় সেভ করা আছে, কোন টাইমে সেভ করা হয়েছে। সো একটা 9টা 17 মিনিটে হয়তো তোমরা সেভ করেছো, একটা 9টা 18 মিনিটে সেভ করেছো, বা 9টা 20 মিনিটে সেভ করেছো। সো যেটা কারেন্ট ভার্সন বা কোন ভার্সনটা তোমরা প্রপারলি দেখতে চাইছো সেটা তোমরা ডিসিশন নিতে পারবে। আর আপলোড করার সময় একটা জিনিস মাথায় রাখবে, আননেসেসারি ফাইলগুলো এই ফোল্ডার থেকে ডিলিট করে দেবে, তাহলে তোমাদের আপলোড করার সময় কোনো প্রবলেম হবে না। বা আননেসেসারি ফাইলগুলো অন্য কোনো ফোল্ডারে রাখবে। আমার মনে হয় এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। কারোর কি সোফার কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? No, sir. নো কোশ্চেন? তাহলে আমি কন্টিনিউ করছি। এবার আমি আমার পিডিএফ ফাইল যেটা তৈরি করব সেটা এই ফোল্ডারের মধ্যে রাখছি। আমি আপাতত ওকে বাটনটা প্রেস করে এখান থেকে বের হয়ে যাই। হুম আমি আমার যে ডক স্ক্যান এই ইয়েতে চলে আসছে, এই অ্যাপ্লিকেশনটাতে। এবার সবগুলোকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট অল বলে অপশনটা আছে, প্রথমে একটা হোল্ড করে কিছুক্ষণ সিলেক্ট করলাম, তারপরে সিলেক্ট হলো। তারপরে এখানে দেখবে শেয়ার বাটন, শেয়ার বাটনে প্রেস করলাম। এবার এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ বা এই জিমেল এক্সেট্রা কোনো না কোনো জায়গায় হয়তো তোমরা শেয়ার করবার অপশন পেতে পারো, বাট আমি অ্যাডভাইস করবো তোমরা নিজেদের মোবাইলে ওটাকে পিডিএফ হিসেবে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটাতে ক্লিক করলাম। এবার তিনটা ইয়ে পাওয়া যাচ্ছে, তিনটা ফাইল সাইজ পাওয়া যাচ্ছে, অরিজিনাল, মিডিয়াম, স্মল। দেখতে পাচ্ছ অলটুগেদার আমার এখানে 8টা ফাইল আছে। 8টা ফাইলের জন্য 4 MB স্পেস নিচ্ছে। আমি যদি মিডিয়াম কোয়ালিটিও রাখি তাহলে 2 MB নেবে। আমি মিডিয়াম কোয়ালিটিটা রাখলাম, দেখা যাক কেমন হচ্ছে। তোমরা চাইলে অরিজিনাল এরকম হাইয়েস্ট কোয়ালিটি রাখতে পারো। ওকে, এটাই থাকুক, অরিজিনাল যে হাইয়েস্ট কোয়ালিটি আছে সেটাই থাকুক।
আমি ওকে বাটনটা প্রেস করলাম যাতে কোয়ালিটিতে কোনো যতটা সম্ভব বেটার কোয়ালিটির পিকচারটা আসে সেদিকে মাথায় রাখতে হবে, সো ওটাতে কম্প্রোমাইজ করলে চলবে না, বাট মাইন্ড ইট শুড বি উইদিন 10 MB। ওকে, সো এটা বা তোমাদের হয়তো প্রপারলি তোমাদের পোর্টালের মধ্যেও লেখা থাকবে ফাইল সাইজটা ম্যাক্সিমাম সাইজ কত হবে। ওকে বাটনটা প্রেস করলাম, প্রসেসিং চলছে, চলুক, একটু টাইম নেবে হয়তো, ওয়েট জাস্ট এ মিনিট। এবার ও জিজ্ঞাসা করছে কোথায় আমি সেভ করব, আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি যাতে আমি যেখানে সেভ করতে চাই সেখানে প্রপারলি সেভ করতে পারি। ফাইল ম্যানেজার প্লাস বলে যে অ্যাপ্লিকেশনটা আছে। এবার আমাদের পাথ কি ছিল, এসডি কার্ডের আন্ডারে, এসডি কার্ডের আন্ডারে কলেজ বলে যে ফোল্ডারটা ছিল সেখানে প্রেস করলাম, তারপরে এই যে মিটিং বলে যে ফোল্ডারটা ছিল সেখানে প্রেস করলাম, প্রেস করে এবার এখানে আমি সেভ করব, এই যে সেভ বাটন অলরেডি এখানে আছে, সেভ হলো, সেভ হয়ে গেছে। ফাইলটার নাম ছিল এই যে আজকে দেখো ডেট দেওয়া আছে 18/7/2021, ডিএসসি 4 ম্যাথামেটিক্স, করসপন্ডিং রোল নাম্বার ডট পিডিএফ। এবার এই পিডিএফ ফাইলটা দেখো 4 MB বলছিল ঠিকই, বাট এটা মোটামুটি এসছে 3.64 MB, রাফলি অ্যাবাউট 4 MB, রাউন্ড অফ করলে 4 MB, তো ইট ইজ লেস দ্যান 4 MB, 8টা পেজ, 3.64 MB। ওকে, যথেষ্ট বেটার সাইজ। এবার একটু প্রিভিউটা তোমরা ভালো করে দেখে নেবে ঠিকঠাক আসলো কিনা, তো আমি একটু প্রিভিউটা এখানে প্রেস করছি, প্রেস করে প্রিভিউটা দেখে নিই, দেখা যাক ঠিকঠাক আসছে নাকি। এখানে কম্পিউটার স্ক্রিনে কতটা ভালো আসছে আমি নিজেও বুঝতে পারছি না, আমি একটু এখানে জুম করে নিচ্ছি, মোবাইলে ঠিকঠাক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটু জুম করলে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট নাম্বার, সো দিস ইজ আওয়ার ফ্রন্ট পেজ। হুম, অনার্স হলে অনার্স, জেনারেল হলে জেনারেল বা প্রোগ্রাম কোর্স জি যেমন হবে আর কি। হুম, হলো। তারপরে একটু পেজ নাম্বার গুলো দেখে নাও, দেখো পেজ নাম্বার 1 পরপর যেন থাকে পেজ নাম্বার গুলো। আর দেখো এটা স্ক্যান করলে অনেকটা ক্লিয়ার, এই যে এখানে দেখো হোয়াইটিশ পোর্শনটা আছে, ব্ল্যাকিশ পোর্শনটা কিন্তু চলে গেছে, ব্ল্যাক যে যে ইয়েগুলো থাকে, শেড গুলো থাকে। হুম, সো এখানে মোটামুটি ম্যাগনিফাই করলে বোঝা যাচ্ছে যে কি লিখেছে একজন, একটু সামান্য 19-20 হতে পারে কোয়ালিটি, বাট মোটামুটি বোঝা যায়, এইটুকু বোঝা গেলেও যথেষ্ট। তোমরা যদি অনেক এক্সপার্ট, লেখাটা যদি ঠিকঠাক ভাবে থাকে, এই দেখো এই যে অয়েলার্স থিওরেম, হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঠিক আছে টেক্সটটা কি হচ্ছে। হুম, তো এই জায়গাগুলো একটু কেয়ারফুলি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তোমরা অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করার আগে প্র্যাকটিস করে দেখে নেন যে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, বিকজ লাস্ট মোমেন্টে উইদাউট প্র্যাকটিস যদি তোমরা এই ইয়েটা করো তাহলে মুশকিল হয়ে যাবে, যে পেজ নাম্বার 3, পেজ নাম্বার 2 এর পরে পেজ নাম্বার 3 এন্ড সো অন। সে একটু ভালো করে স্ক্রল করে করে পরপর পেজ নাম্বার গুলো আছে নাকি, বা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোনো রকম ভাবে রোটেট করে গেছে নাকি, সেই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকবে, বিকজ আদারওয়াইজ আলটিমেটলি সাফার করবে তোমরাই। হুম, আমরা তো সাফার করবো না, কারণ তোমাদের ভালো ঠিকঠাক ভাবে যাতে করতে পারো সেই জন্য এতক্ষণ সময় নিয়ে দেখালাম। আর মোটামুটি আমার ডেমনস্ট্রেশন এখানেই শেষ। হোপফুলি আগে ছিল 70 জন, এখন আছে 65 জন, দু কয়েকজন নেটওয়ার্কের জন্য হয়তো মিস করেছে, তো থ্যাংক ইউ এটার জন্য। আর এখানে এরকম ভাবে তোমরা আরো তোমাদের ফাইলগুলোকে প্রপারলি স্ক্যান করতে পারো, তোমরা তোমাদের মতন যে কোনো অ্যাপ্লিকেশন, আই রিপিট, এনি অ্যাপ্লিকেশন ইউ ক্যান ইউজ, নট নেসেসারিলি আমি যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি সেটাই তোমাদেরকে কাজ করতে হবে, বাট মাইন্ড ইট ফাইনাল আউটপুটটা যেন ঠিকঠাক ভাবে আসে, ফাইনাল এই যে পিডিএফ ফাইলটা যেন ঠিকঠাক ভাবে আসে, পোর্টালে তোমরা যেন ঠিকঠাক ভাবে এক্সাক্ট ফাইলটা আপলোড করতে পারো, ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি বা কেমিস্ট্রির জায়গায় ফিজিক্স বা ম্যাথামেটিক্স, এই ধরনের গন্ডগোল যেন না হয়, বিকজ সেক্ষেত্রে আমাদের প্রুফ হাতে যদি থাকে যে আমরা ম্যাথামেটিক্সের একটা পেপার ইভ্যালুয়েট করছি, সামহাও পেপার 9 এর জায়গায় পেপার 10 আপলোড হয়ে গেছে, বা কোনো ফিজিক্সের পেপার আপলোড হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের দেখবে অনেক সময় এক্সাম নেওয়ার সময় আমি অনেকবার রিপিট করেছি, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে বলতাম যে তোমাদের প্রপারলি ঠিকঠাকভাবে আপলোড হয়নি, আরেকবার ট্রাই করে আপলোড করো, তো সেই স্কোপগুলো কিন্তু পাবে না, বিকজ এবার পুরো কলেজের জন্য সেন্ট্রালি একটা পোর্টাল ডেভেলপ করা হচ্ছে, এবং সেই পোর্টালটা কন্ট্রোল যে প্রোগ্রামার যে এটা ডেভেলপ করছে তার হাতে, একটা প্রাইভেট অর্গানাইজেশনের হাতে, সেটা কিন্তু আমাদের হাতে থাকবে না। সো আমরা দেখতেও পাবো না তোমরা কি আপলোড করছো, ঠিক ভুল আমরা কিন্তু কোন রকম ভাবে রেকটিফাই করার কোনো স্কোপ পাবো না। সো টোটাল রেসপন্সিবিলিটি তোমাদের,
যাতে তোমরা ঠিকঠাকভাবে কাজটা করে উতরাতে পারো। সেই জন্য তোমাদেরকে এতক্ষণ সময় নিয়ে এই ডেমনস্ট্রেশনটা করে দেখালাম। ওকে, সো কারোর যদি আমার মোটামুটি আমার প্রেজেন্টেশন কমপ্লিট, কারোর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো। এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? No, sir. নো স্যার। স্যার বলুন Mr. পোর্টালে সাবমিট করার পর আমরা কোনো কনফার্মেশন এসএমএস পাবো? হ্যাঁ, তোমরা সম্ভবত আমি যেটুকু শুনেছি আর কি, আমাদের যে মিটিংটা লাস্ট প্রিন্সিপাল স্যার একটা মিটিং আমাদের টিচারদের জন্য ইয়ে করেছিল, আইদার তোমাদেরকে ওইখানে ওই মুহূর্তে একটা কনফার্মেশন ওই পোর্টালে ডিসপ্লে করা হবে, সেটা তোমরা প্রিন্ট করে রাখতে পারো, বা ওটার কোনো রকম স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আদারওয়াইজ তোমাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, সেই ইমেল অ্যাড্রেসে তোমাদের কনফার্মেশন পৌঁছে যাবে। দুটোর মধ্যে একটা হবে, কিন্তু কোনটা হবে এটা আমি এখনো পর্যন্ত প্রপারলি জানি না। যদি পরবর্তীতে কিছু জানতে পারি আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, বা সীমা ম্যাডাম এই বিষয়ে কিছু বলতে পারবেন কিনা সেটা হয়তো। সীমা, তুমি কিছু বলতে পারবে এই ব্যাপারগুলো নিয়ে? না, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, মানে ওরা করে যাচ্ছে কিন্তু কমপ্লিট হয়নি। কি প্রসিডিওর হবে এখনো পর্যন্ত জানি না। হয়তো আমি যেটা জানলাম যে মঙ্গলবার কিংবা বুধবার একটা হবে, মানে মিটিং টাইপের হবে, যেখানে লাইভ স্ট্রিমিং করা হবে। সেখানটা স্টুডেন্টরা জয়েন করতে পারবে, কারো কিছু কোশ্চেন থাকলে সেখানে জিজ্ঞাসা করতে পারে। তো ওটা চেষ্টা চলছে, এখনো পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়নি। সায়েন্সেরটা হয়ে গেছে, আর্টসেরটা এখনো বাকি আছে। তো পুরোটা কমপ্লিট করার পরেই হয়তো একটা সবাইকে নিয়ে বসে কিছু জানানো হবে বা কিছু একটা, এরকম কিছু। এখনো অফিসিয়ালি কিছু হয়নি। আনঅফিশিয়ালি স্পিকিং আমি এইটুকু জানতে পেরেছি যে এই পুরো প্রসেসটার ব্যাকগ্রাউন্ডে গুগল ফর্মটা থাকবে। তো গুগল ফর্ম থাকলে যেটা হয়ে থাকে আর কি, ওই মুহূর্তে একটা না একটা অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউর রেসপন্স হ্যাজ বিন সাবমিটেড, বা ওই জিনিসটার কোনো একটা ইমেলের মাধ্যমে, যে ইমেল অ্যাড্রেসটা তোমরা প্রোভাইড করো। একটা জিনিস মাথায় রাখবে, সবার নিজের কোনো রকম ভাবে নিজের মোবাইল দিয়ে যদি সেটা আপলোড করতে না পারো, তাহলে তোমাদের মা, বাবা, দাদা, দিদি, যে ভাই বোন, যে কোনো কারোর মোবাইল দিয়েও তোমরা চাইলে সেটাকে আপলোড করতে পারো। নট নেসেসারিলি তোমাদের কলেজের যে ইমেল অ্যাড্রেসটা তৈরি করে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট থেকেই যে আপলোড করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? তো তো অনেকে এটা কনফিউশনে পড়ে যাও, স্যার আমার নিজের মোবাইল থেকে হচ্ছে না, আমি কি অন্য কারোর মোবাইল থেকে ট্রাই করবো? অফকোর্স ট্রাই করবে, এবং যেখানে যে ইমেলটা তোমরা দেবে সেই ইমেলটা যেন প্রপারলি অ্যাক্সেস করতে পারো। সেখানে তোমাদের হয়তো কনফার্মেশন আসতে পারে, অথবা ওই মোমেন্টেই পুরো জিনিসটা সাবমিট হয়ে যাওয়ার পর একটা কনফার্মেশন হয়তো তোমাদের ইয়ের মধ্যে, কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনের মধ্যে ডিসপ্লে করবে। তো সেই জিনিসটার প্রপার স্ক্রিনশট নিয়ে রাখা বা প্রিন্ট আউট করে রাখা, সেই জিনিসটা সেটা ঠিকঠাকভাবে করো, যাতে ইন ফিউচার তোমরা ক্লেম করতে পারো। এবার ক্লেম করলেই হবে না, তোমরা প্রপারলি সেই ক্লেমটা পরবর্তীতে ভেরিফাই করবে যে তোমাদের ঠিকঠাকভাবে প্রপার জায়গায় প্রপার পেপার আপলোড হয়েছে নাকি। মানে পেপার 9 এর বদলে পেপার 10 যদি কেউ আপলোড করে থাকে, তাহলে তার রেসপন্সিবিলিটি কিন্তু সেই স্টুডেন্টের। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। ইয়েস, অফ কোর্স স্যার, আমাদের যেরকম 4th সেম 5th সেম কলেজ থেকে মেল আইডি দিয়েছিল, ওখানে আপলোড করতে হতো, তো এবার ওরকম হবে না? চাইলে ইউজ করতে পারো, বিকজ এটা কেন বলছি, অনেকের কাছে এখনো পর্যন্ত সেই মেল আইডি গুলো অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, এটাও করতে পারো। তাছাড়া সেই ইমেল ছাড়া অনেকেরই তো পার্সোনাল ইমেল থাকে, যাদের অ্যাক্টিভ হয়নি, তারা কিভাবে সাবমিট করবে? তো সেদের পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট থেকেও অনেকে চাইলে সেটা করতে পারে। সোফার আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু বলছি, এটা আনঅফিশিয়ালি বলছি। ওকে, না না স্যার, আমি বলছিলাম যে আমরা মানে পিডিএফ বানিয়ে সূর্য সেন কিছু একটা মেল আইডি দিয়েছিল কলেজ থেকে, সেটাতে মানে আপলোড করতে বলেছিল। তো এবার ওটা মানে থাকবে না, এবার কোনো পোর্টাল কিছু মানে এক্সট্রা করে বানাবে? আচ্ছা, তোমাদেরকে করোনা, দেখো তোমাদেরকে যদি রেসপন্সটা ইমেলের থ্রুতে তোমাদেরকে পাঠায়, তাহলে তোমাদের ইমেল অ্যাড্রেস চাইবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো সেখানে এমন স্টুডেন্ট যদি থাকে যার ওই কলেজের ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ হয়নি, হতে পারে প্রায় অলটুগেদার 9000 স্টুডেন্ট আছে কলেজে। তো এই এরকম একজন
একজন দুজন স্টুডেন্ট থেকে যেতেই পারে, এবং এটা শুধু একজন দুজন না, প্রত্যেকটা সেমিস্টারেই কম বেশি প্রত্যেকটা ইয়েতে প্রত্যেকটা সাবজেক্টেই অনার্স বলো, জেনারেল বা প্রোগ্রাম কোর্স বলো, যাই বলো না কেন, কিছু না কিছু স্টুডেন্ট আছে যারা যাদের এই ধরনের পোর্টালে যারা আইদার ইন্টেনশনালি তারা ঠিকঠাক ওপেন করেনি, বা অন্য কোনো কারণে, কোনো টেকনিক্যাল কারণে হয়তো তাদের জিনিসটা ওপেন করা পসিবল হয়ে ওঠেনি, সো ফার অ্যাক্টিভেট করা পসিবল হয়ে ওঠেনি। তাদের জন্য দুটো অপশনই এখানে অ্যাভেলেবেল রাখা হয়েছে, যে কোনো ইমেল অ্যাড্রেস থেকে তোমরা সেটা আপলোড করতে পারো। Okay, sir. আমরা জানতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা হ্যাঁ। যদি তোমরা ইন ফিউচার কেউ মানে কি হবে না হবে সেটা ফাইনাল জিনিসটা পরে, যেমন সীমা ম্যাডাম বলছেন যে পরে তো একটা মিটিং করা হবে যেখানে টিচাররাও হয়তো থাকবে, এবং সেটা কোনো রকম ভাবে কোনো ইউটিউব বা কোনো জায়গায় যদি লাইভ স্ট্রিমিং হয় তাহলে স্টুডেন্টরাও সেটা ইন ফিউচার দেখতে পাবে। হোপফুলি সেখানে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে এবং সেটাই অফিসিয়াল হবে। আমার এই কথাটা হচ্ছে সেটাকে অফিসিয়াল কথা হিসেবে হতে যাবে। আমি আমার জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। Okay, sir. Thank you. Any other question? Okay, so that's all from me. এবার সীমা ম্যাডাম তোমাদের বাকিটুকু কন্টিনিউ করে যাবে, আমি আমার মোবাইল কম্পিউটার স্ক্রিন শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, বাকিদের কারো কিছু জানার থাকলে এখন জিজ্ঞেস করে নিতে পারো। প্রথমে বলি, তোমরা ফ্রন্ট পেজটা কিন্তু ইউনিভার্সিটির যে ফ্রন্ট পেজ হয় সেটা অবশ্যই আমি দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারও করে দিয়েছি, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। সেই পেজটাকে ইউজ করবে, ঠিক আছে? সেই পেজটা ডাউনলোড করে নিয়ে সেই পেজটার মধ্যে লিখবে, এবং তারপরে যেগুলো করবে সেগুলো হচ্ছে A4 সাইজ পেপার নেবে। A4 সাইজ পেপার, ওখানে লেখাই আছে A4 সাইজ পেপার, যেহেতু নোটিফাই করাই আছে, তাহলে তোমরা A4 সাইজ পেপার নেবে, অথবা A4 সাইজ পেপারের কতগুলো খাতাও পাওয়া যায় যেগুলো A4 সাইজ পেপারের মতো হয় আর কি, সেই খাতাগুলো কিনতে পারো, কিনে সেখানেও লিখতে পারো। লিখে স্যার যেটা বললেন অনিরুদ্ধ স্যার, প্রপারলি পেজগুলোকে অ্যারেঞ্জ করবে। উপরে টপ মোস্ট রাইট কর্নারে তোমরা হচ্ছে পেজ নাম্বার দেবে 1 2 3 4 করে, এন্ড ফ্রন্ট পেজটা তো ইউনিভার্সিটি পেজ থাকবে, যেখানে না রোল নাম্বারটা থাকবে, তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তারপর পিডিএফটা করবে, পিডিএফটা হয়ে যাবার পর যেখানে সেভ করে রাখবে সেখানে ঠিকঠাক মতো পিডিএফটা দেখবে যে ঠিকঠাক অ্যারেঞ্জ হয়েছে কিনা। তোমাদের লেখাগুলো তোমরাই নিজেরা চেক করে দেখবে যে সবগুলো পড়া যাচ্ছে কিনা, কোথাও কালো শেড এসছে নাকি, কোন পেজের কোন জায়গাটা বাদ পড়ে গেছে নাকি। অনেক সময় এরকম হয় যে স্ক্রিন তোমরা যেটা স্ক্যান করো, স্ক্যান করতে গিয়ে হয়তো এরকম হয়েছে যে নিচের পোর্শনের কিছুটা হয়তো দুটো লাইন কেটে গেছে, বা দুটো লাইনের কিছু পোর্শন কেটে গেছে, এরকম যেন না হয়। তো তোমাদের পিডিএফ তৈরি হয়ে যাওয়ার পর তোমরা নিজেরাই সেটাকে খুলবে, খুলে পরপর পেজগুলো দেখে যাবে যে ঠিকঠাক এসছে কিনা। আর খুব 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 কেয়ারফুলি, ভীষণ ভাবে এটা সচেতন হবে যে খুব সাবধানে হচ্ছে তোমাদেরকে CC3 এর জায়গায় CC3, CC9 এর জায়গায় CC9, বা ডিএসসি কোনো একটা পেপার ACC2 হোক বা যেটাই হোক না কেন, খুব কেয়ারফুলি যে জায়গায় যেটা আপলোড করতে হবে সেটাই আপলোড করবে। কারণ আপলোডিং এ যদি তোমরা 9 এর জায়গায় 10 দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুই করার থাকবে না, ঠিক আছে? এটা তোমাদের নিজেদেরকেই খুব কেয়ারফুলি করতে হবে, খুব সাবধানে দেখবে, ঠিক আছে? দেখে আপলোড করবে, এবং লাস্ট মুভমেন্টে অবশ্যই করবে না, যেটা স্যার বললেন লাস্ট মুভমেন্টে করতে গেলে খুব সমস্যা হয়ে যায়, তাড়াহুড়ো করলে খুব ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং লাস্ট মুভমেন্টে যেহেতু বেশিরভাগ স্টুডেন্টরাই সাধারণত চেষ্টা করে যে লাস্ট মুভমেন্টে আপলোড করবো, লাস্ট মুভমেন্টে আপলোড করবো, এটা আমাদের ইন্টারনাল এক্সামের বেলাতেও হয়েছে, লাস্ট মুভমেন্ট পার হয়ে চলে যাচ্ছে, তারপরেও তোমরা আপলোড করতে পারোনি, দেখা যাচ্ছে আরো 15 মিনিট এক্সট্রা দিতে হচ্ছে, তাতেও তোমাদের হলো না, তারপরে দেখা যাচ্ছে যে আরো টাইম দিতে হচ্ছে 10 মিনিট 15 মিনিট আপলোড করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু আর তোমরা টাইম পাবে না, এটাই লাস্ট এবং এটাই ফার্স্ট যে টাইমটা তোমাদের দেওয়া হয়েছে ইউনিভার্সিটি থেকে। যেরকম হবে না যে আবার হয়তো একদিন বাড়িয়ে দেওয়া হলো তোমাদের আপলোড করার জন্য, এরকম হবে না। তো সবাই চেষ্টা করবে যাতে করে 5-6 ঘন্টা, মিনিমাম 5-6 ঘন্টার আগে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় এবং তোমাদের আপলোডটাও হয়ে যায়। যেহেতু অনেকটা টাইম পাচ্ছ, অনেকটাই টাইম থাকবে। 26 তারিখ আর 27 তারিখ। হ্যাঁ বলো। বললাম কি ফ্রন্ট পেজটা কি কালার প্রিন্ট করাবো? ফ্রন্ট পেজটা কালার প্রিন্ট এগুলো কিছু বলা নেই, তোমরা কালার প্রিন্টও করাতে পারো বা ব্ল্যাক এন্ড হোয়াইটও করতে পারো, এরকম কিছু বলা নেই, কোনো নোটিফিকেশন নেই, ঠিক আছে? এটা তোমাদের ইচ্ছে। লেখা যাবে কি ওয়ান সাইড? হ্যাঁ
A4 পেজের বোথ সাইড লিখবো নাকি ওয়ান সাইডে? তোমরা বোথ সাইড লেখো, ওয়ান সাইড লেখো, যাই লেখো, ছবিটা তো পরপরই আসবে। ছবি তোলার পরে তো একটা ভাবেই আসবে পরপর, যা খুশি করতে পারো। দেখো, যদি খুব ডিপ কালারের ডিপ পেন নাও, যেটা কিনা লিখে লিখে পেছন দিকটাকে একদম কালারফুল করে দেয়, তাহলে ফ্রন্ট পেজ ইউজ না মানে পেছন দিকটা ইউজ না করাই ভালো। এবার যদি এরকম হয় যে পেছন সাইডটা আমার ভালোই আছে, আমি কেন লিখবো না, তাহলে অবশ্যই লিখবে। ঠিক আছে, ঠিক আছে মিস। তোমাদের উপর নির্ভর করছে। আর যখন পিডিএফ করবে তারপরে তো পেজ পরপর। হ্যাঁ বলো। বললাম একটা ব্যাপার দুবার সেন্ড হয়ে গেলে কিছু হবে কি? দুবার সেন্ড করার অপশন থাকলে তো দুবার সেন্ড করবে, দুবার সেন্ড করার অপশনই পাবে না হয়তো, আমি জানি না, হয়তো পাবে না। ঠিক আছে, হয়তো দেখা গেল যে এরপর পেজে তো এরপর পেজে তো দুই মানে বোথ সাইড লিখবো তাই না? বললাম কি, যদি উল্টো দিকটা পরিষ্কার থাকে, একটা সাইডে লেখার পর উল্টো দিকটা যদি পরিষ্কার থাকে তাহলে অবশ্যই লিখবে, সেটা তোমাদের উপর নির্ভর করবে তুমি কি রকম ভাবে লিখেছো, তোমার পেছন সাইডটা পরিষ্কার আছে নাকি কালি লেগে নোংরা হয়ে গেছে, তোমার উপর ডিপেন্ড করবে। ওকে ম্যাম। আর কেউ কিছু জিজ্ঞেস করবে, কারো কিছু বলার আছে? আমাদের বক্তব্য হলো যে তোমরা স্ক্যান গুলো ঠিকঠাক করতে পারছো না, স্ক্যানিং গুলো হয় কালো শেড থেকে যাচ্ছে, নয় লেখাগুলো পরিষ্কার হচ্ছে না, নয় পেজ নাম্বারে গন্ডগোল হচ্ছে, নাম রোল নাম্বার। আচ্ছা, আপনি কি বলবেন? হ্যালো ম্যাম। বলো কি বলবে। হ্যালো ম্যাম, বলছিলাম যে আপলোড কোথায় করতে হবে? কি করতে হবে? আমরা আপলোড ওই পেপারগুলো হ্যাঁ হ্যাঁ বলছি, আপলোডটা কলেজ ওয়েবসাইটে দেখবে, কলেজ ওয়েবসাইট যেটা আছে সেখানে গেলে পোর্টাল থাকবে, সেই পোর্টালে গিয়ে তোমাদের নাম, সম্ভবত রোল নাম্বার দিবে, পোর্টালটা ওপেন হয়ে যাবে, সেখানেই আপলোড করার জায়গা থাকবে। এটা এখনো আমার কাছে ক্লিয়ার না যে কিভাবে আপলোড করবে, সেই জিনিসটা আমরা এখনো যেহেতু দেখিনি, ঠিকঠাক বলতে পারবো না, তবে নোটিফিকেশন করা হবে, প্রপারলি নোটিফিকেশন পরে করা হবে। থাকবে। তবে কলেজ ওয়েবসাইটে গেলে সেখানে কলেজ ওয়েবসাইটে খুঁজে এখন পাবে না, পরে খুঁজে দেখলে পাবে যে ওখানে পোর্টাল থাকবে। ঠিক আছে, সেই পোর্টালে গিয়ে তোমাদেরকে আপলোডটা করতে হবে, কোনো ডিপার্টমেন্টাল মেইল আইডিতে নয়, কোনো পার্সোনাল টিচারদের কোনো পার্সোনাল মেইল আইডি নয়, বা ইনস্টিটিউশনাল মেইল আইডিতে নয়, কলেজ পোর্টালে আপলোড করতে হবে। আর কারো কিছু জানার আছে? হ্যালো হ্যালো হ্যাঁ বলো, আর কারো? ম্যাম, বলছিলাম যে সব পেপারের জন্য আলাদা আলাদা থাকবে নাকি সব পেপারকে একই মধ্যে পিডিএফ করতে হবে? পিডিএফ সবগুলোর জন্য নিশ্চয়ই আলাদা হবে এবং আলাদা আলাদা করে সাবমিট করতে হবে। ওকে ম্যাম। আর ম্যাম কলেজ এসে ইমেল আইডিতে আপলোড করবো নাকি এমনি নিজের ইমেল আইডিতে? পোর্টাল ওপেন করতে হবে, সেখানে গিয়ে রোল নাম্বার দিতে হবে, সম্ভবত আমি জানি না কি প্রসিডিওর আছে, সম্ভবত রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার দিলে তোমাদের যে সায়েন্সের যেটা আছে সেটা আসবে, সেখানে গিয়ে ম্যাথমেটিক্স সাবজেক্ট দিয়ে ক্লিক করলে হয়তো ম্যাথমেটিক্সটা খুলে যাবে, খুলে গিয়ে তুমি কোন সেম সেটা দিলে হচ্ছে তোমাদের সেমিস্টারটা খুলে যাবে, এবং সেখানে গিয়ে তোমাদের আপলোড করার নিশ্চয়ই জায়গা থাকবে। ঠিক আছে, আপলোড লেখাই থাকবে, আপলোড হেয়ার বা কিছু একটা লেখা থাকবে, সেখানে গিয়ে তোমরা আপলোড করবে। আচ্ছা ম্যাম, আমরা যে পিডিএফটা বানাবো না, তো ওখানে কি কোনো অপশন থাকবে যে এত এমবির মধ্যে কলেজের মেইলে আপলোড, পোর্টালে আপলোড হবে। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমরা যে পিডিএফটা বানাবো, তো সেখানে কি কোনো লিমিট থাকবে যে এত এমবির মধ্যে পিডিএফটা হতে হবে বা কিছু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই 10 এমবির মধ্যে পিডিএফটা হতে হবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। 10 এমবির উপরে পিডিএফ করবে না, 10 এমবি এর মধ্যেই করতে হবে। 10 এমবি এর মধ্যে পিডিএফ করবে। ফ্রন্ট পেজটা হচ্ছে ইউনিভার্সিটির ফ্রন্ট পেজ নেবে, তারপরে হচ্ছে A4 সাইজ পেপার, তারপরে সেটাকে ক্লিয়ারলি সুন্দরভাবে পিডিএফ বানাবে, বানিয়ে যেখানে তোমাদেরকে সেন্ড করতে হবে, কোথায় সেন্ড করতে হবে সেটা আমরা পরে নোটিফাই করে দেব। এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় যে কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, সেটা পরে গ্রুপে নোটিফাই করে দেব।
আর কারো কিছু কোশ্চেন? गुड इवनिंग मैम। मेरे को पूछना था कि क्या हम लोग वो कंप्यूटर के साथ जो स्कैनर नहीं आता है उससे स्कैन करके पीडीएफ बना सकते हैं? किसके अंदर? वो कंप्यूटर के साथ एक स्कैनर नहीं आता, स्कैनिंग की मशीन नहीं आती है, প্রিন্টার। प्रिंटर स्कैनर। ও আচ্ছা, হ্যাঁ ওই স্ক্যানার গুলো ইউজ করতে পারো, কিন্তু ফাইল সাইজ অবশ্যই হচ্ছে 10 MB तक होना चाहिए फाइल साइज। हाँ मैम वो स्ट्रेन कर लेंगे हम। ठीक है, थैंक यू मैम। और कुछ? हेलो? नहीं मैम, हो गया, यही जानना था। Whatever be the procedure through computer or through mobile you can use, doesn't matter, but you have to keep these points clear that the scanning the final PDF file should be clear enough so that it can be visible by and it can be evaluated easily. Secondly, it should be ordered, that means page number 1, 2, 3, 4 etc. that should be ordered in a proper fashion. Thirdly, orientation, that means unnecessary no pages should not be rotated. All right, and lastly Yes, sir. it should be kept within the size specified. Hopefully 10 MB would be sufficient for your entire assessment. Yes sir, that can be synchronized now. I will consider that point Points also. in your mind, you can use anything, whether printer or mobile, it doesn't matter. Thank you sir, have a great day. তবে আমি সাজেস্ট করবো যে তোমরা যদি মোবাইল থেকে স্ক্যান করো তাহলে হচ্ছে ওই স্ক্যানার যেটা আছে সেটাকে না ইউজ করে ওই স্ক্যানারের নিচে একটা স্ক্যানার বলে লেখা আসে, সেটা অনেক সময় ওই তোমাদের যে স্ক্যানিং ডকুমেন্টটা থাকে তার উপর বসে যায়, ঠিক আছে, যার জন্য লেখাগুলো ঠিকঠাক আসে না, নিচের দিকে লেখাগুলো। তো ডকুমেন্ট স্ক্যানার বা ডক স্ক্যানার যেগুলো আছে, মানে প্রপারলি ডকুমেন্টকে স্ক্যান করার জন্য যেগুলো ইউজ করা হয়, দেখবে ডকুমেন্ট স্ক্যানার অনেক রকম ভাবে অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ্লিকেশন প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো দেখবে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। যে কোনোটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে নিজের আগে প্র্যাকটিস করো, অনেকবার করে ধরো 5-6টা করে পেজ নিয়ে তোমরা হচ্ছে দেখতে পারো যে ঠিকঠাক এলো কিনা, কিভাবে পিডিএফ বানাবে বা পিডিএফটাকে কোথায় ফাইলে সেভ করে রাখবে, রিনেম কি করে দেবে, এগুলো নিজেরা এখন থেকে আজকেই করো। এখন তো তোমাদের এত চাপ নেই, যেহেতু ওপেন বুক সিস্টেম, আজকে একটুখানি স্ক্যানিং প্রসিডিওরটা কিভাবে সেভ করবে, কিভাবে তারপরে হচ্ছে সেটাকে আপলোড করবে, পিডিএফ ফাইলটাকে কোথায় রাখবে, ঠিকঠাক নামগুলো দিতে পারছো কিনা, ফাইলটা সুন্দরভাবে একটা নাম দিয়ে রাখবে যাতে করে তোমরা নিজেরাই বুঝতে পারো যে হ্যাঁ আমার এই আনসারের এই, মানে আমার ধরো ACC9 এর জন্য আমি এই পিডিএফটা রেডি করে রেখেছি। এরকম ভাবে যদি করে রাখো তাহলে মনে হয় না যে কোনো মানে রং আনসার আপলোড হবে। তো আর কারো যদি কিছু বলার থাকে একটু জিজ্ঞেস করতে পারো তোমরা, তাহলে আমরা মিটিংটাকে ক্লোজ করব। ম্যাম, আর কেউ কি কিছু বলো? ম্যাম, once we submit Priyanka. that and yes ma'am. Hello? হ্যাঁ প্রিয়াঙ্কা। Yes ma'am. Ma'am, once we submit an answer script on portal or email anywhere, we have to submit on college also? No, you have to submit only online procedure. Oh, there is no offline now, no ma'am? There is no option to submit in college. Oh, okay ma'am. There is no option to submit your documents in answer script in college. Okay ma'am. Thank you ma'am. इस साल ओनली ऑनलाइन प्रोसीडियर होगा, ठीक है, कोई भी ऑफलाइन प्रोसीडियर नहीं होगा। कॉलेज से कुछ हार्ड कॉपी नहीं मिलेगा और सबमिशन भी कॉलेज में नहीं होगा, सब कुछ ऑनलाइन होगा। Okay ma'am. तो ऐसा नहीं होगा कि तुम लोगों को एक बार आंसर अपलोड करने की बाद फिर अपलोड करने का मौका मिले, ये नहीं होगा। शायद एक बार ही मौका मिलेगा तुम लोगों को आंसर स्क्रिप्ट अपलोड करने के लिए। सो बी केयरफुल व्हेन अपलोडिंग योर आंसर स्क्रिप्ट। Yes ma'am. Anything else? No ma'am. আর কেউ কিছু, আর কারো কিছু জানার আছে? হ্যালো, No ma'am. ঠিক আছে, আমার মনে
No, ma'am. আচ্ছা, তো আমার মনে হচ্ছে আর কারো কিছু জানার নেই। তোমাদের যদি কিছু সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, সেখানে জিজ্ঞেস করতে পারো। তবে আমার মনে হয় না আর কারো কিছু সমস্যা হবে। শুধুমাত্র একমাত্র পোর্টালের ব্যাপারটা আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে বলতে পারলাম না। এটা তোমাদেরকে আমরা পরে গ্রুপে জানিয়ে দেব। তো আপাতত যেটা, যেহেতু আপলোড করার টাইম তোমাদের 27 জুলাই, তো তোমাদের কাছে অনেকটাই টাইম আছে এখনো। তার মধ্যে তোমরা শুধু স্ক্যানিং প্রসিডিওরটা ঠিকঠাক আজকেই ট্রাই করে দেখো, ডগ স্ক্যানার বা ডকুমেন্ট স্ক্যানার যেটাই হোক না কেন, সেগুলো দিয়ে, সেই অ্যাপ্লিকেশন গুলো দিয়ে কিভাবে নিট অ্যান্ড ক্লিন স্ক্যান করা যায়, কিভাবে পিডিএফ, এগুলো করে রাখো। এরপরে যে কিভাবে পোর্টালে আপলোড করতে হবে সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফাই করব, অথবা একটা লাইভ প্রোগ্রাম হতে পারে, সেটা তোমরা দেখতে পারো। সেটা তোমাদের লিঙ্কটা আমরা শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা সেই লিঙ্কে গিয়ে দেখতে পারো যে কিভাবে পোর্টালটাকে কিভাবে ইউজ করবে। সেটা দেখতে পারো না, তোমরা অবশ্যই দেখবে, তাহলে তোমাদের কাছে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে পোর্টালে যাবে, কিভাবে কোথায় গিয়ে কিভাবে তোমাদের আপলোড করতে হবে, সেই প্রসিডিওর গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আর কারো কিছু বলার থাকলে বলতে পারো, না হলে আমরা মিটিংটাকে ক্লোজ করে দিই। আমাদের কলেজের ওয়েবসাইটটা মাঝে মাঝে একটু ঠিকঠাক ভাবে চেক করো। সব রকম Okay, sir. ঠিকঠাকভাবে ওখানে দেওয়া হবে। ওকে ওকে, হোপফুলি আর কোনো কোশ্চেন নেই। আর কোনো কোশ্চেন নেই। সো থ্যাংক ইউ অল, মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার ম্যাম Thank you, sir. Thank you, ma'am. Thank you, sir. Thank you, ma'am.